লাস্ট ভিডিওতে আমরা এলআর আর সিআর সার্কিট করেছিলাম, সিরিজ এলআর আর সিরিজ সিআর সার্কিট করেছিলাম। এর পরের পার্টে সিরিজ এলসিআর সার্কিট, এলসিআর পরপর যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে সেটা ডিসকাশন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখান থেকে রেজোনেন্স শিখবো। রেজোনেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে পুরো এসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এলসি সার্কিটের রেজোনেন্স। আর পাওয়ারটা শিখবো আজকে। তো সিরিজ এলসিআরটাই আপাতত ডিসকাস করছি। সিরিজ এলসিআর সার্কিট, এলসিআর নাম থেকেই বোঝা যাচ্ছে এলসিআর সিরিজ সার্কিট। এলসিআর সিরিজ সার্কিট বলতে কি বলবো না, একটা এল থাকবে, একটা রেজিস্টার, একটা ক্যাপাসিটর, দেন একটা ইন্ডাক্টর। আর সিএল করলাম, এনিহাউ সিকোয়েন্স এরকম থাকতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। একটা রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর পরপর সিরিজে কানেক্টেড থাকবে। তো এই সার্কিটের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল একটা এসি সোর্সের সঙ্গে কানেক্ট করবো, মানে এসি সোর্স কানেক্টেড অ্যাক্রস এ সিরিজ এলসিআর সার্কিট। তাহলে এটাকে আর বললাম সি, আর এটা হচ্ছে এল। ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টার সিরিজে কানেক্টেড আছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম এলআর সার্কিট বা সিআর সার্কিট অ্যানালিসিসের সময় শুরুটা করেছিলাম ফেজর ডায়াগ্রাম দিয়ে, এখানে কিন্তু ফেজর ডায়াগ্রাম দিয়ে স্টার্ট করবো, কারণ অলরেডি ওগুলোর ব্যাপারে অনেক ইন্ট্রোডাকশন, ডিসকাশন অনেক কিছু হয়েছে। একদম কুইক স্টার্ট করে ওখানেই বেরিয়ে একদম মেন টপিকে ঢুকছি, যেরকমভাবে তোমাদের প্রসিড করতে হবে। তাহলে সিম্পল, আমরা ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য একটু রিক্যাপ করে নিই, এখানেই করছি। তুমি ভেবে নাও, যদি রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট বলতাম, দেখো সার্কিটে কারেন্ট একটা কমন কারেন্ট, রাইট না? আমি কোনো একটা ইনস্ট্যান্টে ধরে নিলাম এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, এনিহাউ আই এর ভ্যালু, আমি আই এর এক্সপ্রেশনের ব্যাপারে এখন আসছি না, কিন্তু আই একটা কমন কারেন্ট ফ্লো করছে, এটুকু অ্যাজিউম করে নাও। তো এবার এই আই কারেন্ট ফ্লো করলে প্রতিটা রেজিস্টার অ্যাক্রসে ইনস্ট্যান্ট ভোল্টেজ থাকবে, অ্যান্ড সেই ভোল্টেজটা ডিফারেন্টলি থাকবে। ক্লিয়ারলি আমরা জানি যে কারেন্টটা তিনটের কমন, তাহলে কারেন্টটা তিনটেরই সেম ফেজে, কারণ একটাই কারেন্ট। তো সেখানে আমরা বলি কারেন্টটা, আমাদের কনভেনশন যেরকম ছিল সেটা ওয়াইজ আমরা বলতাম কারেন্টটাকে এক্স অ্যাক্সিসে প্লট করতাম, মনে আছে আশা করি? কারেন্টটাকে প্লট করতাম অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এরও কারেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, এরও কারেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, এরও কারেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। একটা ফেজর ডায়াগ্রামে করলে আমরা ওটাকে এরকম ভাবে বলতাম, এদিকে এক্স অ্যাক্সিস বলতাম, এদিকে ওয়াই অ্যাক্সিস বলতাম, রাইট? লাইক এরকম যদি বলা হয় এটাকে এক্স অ্যাক্সিস দিয়ে বলতাম এদিকে কারেন্ট। এরপর কি বলতাম না, যেইখানে কারেন্ট থাকে সেটা ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার হয়, সেই দিকেই ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার অ্যান্ড কারেন্ট থ্রু রেজিস্টার ইজ ইন ফেজ। কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, যদি কারেন্ট বলি অ্যান্ড ভোল্টেজ বলি, যদি কারেন্ট বলি অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার একই লাইনে থাকবে, সেম ফেজে। পরে যখন ক্যাপাসিটরের ব্যাপারে বলছি, যে কারেন্টটা যদি এক্স অ্যাক্সিসে প্লট করে, যেহেতু তুমি কমনলি কারেন্ট সবারই বলতে চাইছো, তাহলে সবারই একই লাইনে থাকবে, একটা লাইনে ড্র করেছো মানে সবার কারেন্টটা একই সঙ্গে থাকবে, ভোল্টেজগুলো ভ্যারি করবে। আমরা কি জানি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজটা ল্যাগ করে, কারেন্ট লিড করে, জানি এটাকে বলবো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, ভিসি। সিমিলারলি এটা যদি কারেন্ট বলা হয় তাহলে আমি বলবো কারেন্ট যদি ইন্ডাক্টরের ক্ষেত্রে বলি ল্যাগ করে, ভোল্টেজ লিড করে, তাহলে এখানে আমরা দেখি অ্যাডভান্স ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। এই তিনটের লজিক আমরা কি বললাম, যে পিওর রেজিস্টার যদি হয় তার অ্যাক্রসে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন সেম ফেজ, মানে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, একই লাইনে থাকবে, কোনো অ্যাঙ্গেল থাকবে না দুটোর মধ্যে। ভোল্টেজ অ্যান্ড কারেন্টের মধ্যে 90 ফেজ থাকবে, অ্যান্ড ভোল্টেজটা পিছিয়ে থাকবে, কারেন্টটা এগিয়ে থাকবে। ইন কেস অফ ক্যাপাসিটর, ইন কেস অফ ইন্ডাক্টর ভোল্টেজটা লিড করবে, মানে কারেন্ট পিছিয়ে থাকবে, ভোল্টেজটা এগিয়ে থাকবে। এবার সেটাকে কম্বাইন করে যখন আমি এখানে প্লট করছি তাহলে কিন্তু এই ব্যাপারটা হবে। এটা আমরা আগেও বলেছি যে ফেজর কনসেপ্টটা এরকম, ফেজর ডায়াগ্রাম ব্যাপারটাই তুমি অসিলেশনে করো বা এখানে করো, যে কোনো কিছু সুপারপজিশনে যখন আমরা করেছিলাম দুটো অসিলেটিং এসএইচএম বা লাইক কিছু, সেখানেও কিন্তু একই কনসেপ্ট আমি ইউজ করেছিলাম, একই কনসেপ্ট আমি ওখানে ইন্ট্রোডিউস করেছিলাম, যে যেখানে ফেজর ডায়াগ্রাম হচ্ছে জাস্ট লাইক ভেক্টর অ্যাডিশন হচ্ছে, যেখানে তুমি বলবে যে ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস আর টু ভ্যারিং কোয়ান্টিটি, সেটা হচ্ছে ভেক্টর দুটোর মাঝে অ্যাঙ্গেলের মতো বিহেভ করবে। তাহলে এখানে ধরে নিচ্ছি যে ভিএল, আচ্ছা তুমি এবার ভিএল এর লেন্থ কত বলবে, ভিআর এর লেন্থ কত বলবে, ভিসি এর লেন্থ কত বলবে, সেটা কিন্তু কেস ওয়াইজ ডিফার করবে। আপাতত আমি জেনারেলি ডিসকাস করছি যে এইদিকে তোমার ভি আর হলো হয়ে গেছে, এদিকে ভিআর। আচ্ছা এদিকে ভিআর মানে এদিকে আমি বলবো ভিএল, ওখান থেকে দেখো সরি এটা ভিএল হবে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর হবে ভিএল। আচ্ছা এদিকে ভিএল হলে এদিকে ভিসি হবে, নিচে দেখতে পাচ্ছ ভিসি, কারেন্ট কমন। এই হচ্ছে ফেজর ডায়াগ্রাম। আমরা কিন্তু বলেছি এই জিনিসগুলো কখনোই আমি ভোল্টেজ বলি, বাট কখনোই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলি না, অলওয়েজ বলি পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর।
তাহলে তিনটেই কিন্তু আমরা পিক ভ্যালু নিয়ে ডিল করি যখন ফেজর ডায়াগ্রাম বলি। অলওয়েজ ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার ক্যাপাসিটর ইন্ডাক্টর ইনস্ট্যান্টেনিয়াস, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে, কিন্তু তার যে পিক ভ্যালু ফেজর ডায়াগ্রাম অ্যাডভান্টেজ এটাই যে ওদের পিক ভ্যালু নিয়ে ডিল করে, আর যেটা কিনা ফেজ ডিফারেন্স দিয়ে প্লট করতে হয়, যে ওরা কীরকমভাবে ওরিয়েন্টেড থাকবে তার উপর ডিপেন্ড করে। এবার আমি বলতে চাইছি এইখানে দেখো, এখানে অ্যাডিশন আমরা জানি যে ফেজর ডায়াগ্রাম বলতে আর কিছু না, ভেক্টর, তিনটে ভেক্টর কোয়ান্টিটি। আমি তো কারেন্টের কথা জাস্ট কারেন্টকে রেফারেন্স নিয়েছিলাম যে এদের হেল্প করে যাতে, কারেন্টের আর কোনো দরকার নেই। এই তিনটে ভোল্টেজ মিলিয়ে সার্কিটের নেট ভোল্টেজ, যেটা তুমি ইএমএফ অ্যাপ্লাই করেছো, আমরা জানি ই ইকুয়ালস টু কি অ্যাপ্লাই করা হয়, ই ইকুয়ালস টু ই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, সাপোজ অ্যাজিউম করে নাও এটা হচ্ছে অ্যাপ্লাইড ইএমএফ বলছো। তো অ্যাপ্লাইড ইএমএফ যদি এটা হয়, তিনটের অ্যাক্রসে যে অ্যাপ্লাইড ভোল্টেজ বলবো কোনো একটা ইনস্ট্যান্টে, আমি সেটা তো এখন আসছি না, ইনস্ট্যান্ট আমি বলতে পারি যে ইএমএফ ইকুয়ালস টু লেখা যায়, বা ই ক্যাপিটাল ই বলো স্মল ই বলো যাই বলতে পারো, ই ইকুয়ালস টু আমি লিখতে পারি কি না ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার প্লাস ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর প্লাস ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। বাট এটা কখনো ট্রু নয় যে ই নট ইকুয়ালস টু কি লিখবো না, ই নট ইকুয়ালস টু আমি লিখতে পারি না ভি নট আর প্লাস ভি নট সি প্লাস ভি নট এল, একদমই রং, এই রিলেশন লেখা যায় না। আমরা বলেছি এটা যে পিক ভ্যালু অ্যাট এ টাইম হয় না, কখনো কোনো ইনস্ট্যান্টে তুমি তিনজনের একসাথে পিক পাবে না। তিনজন কেন, এখানে চারজন বলবো, এটা তিনজন আর এই সোর্স, কাউকেই একসাথে পিকে পাবে না, একসাথে পিকে কাউকে পাওয়া পসিবল নয়। কি কনসেপ্ট না, এর দুজনে দেখো এই যে পিক ভ্যালুর ব্যাপারটা বলি, যে এর সঙ্গে এর পিকের ডিফারেন্স কত টাইম বাদে, 1 কোয়ার্টার, এই যে 90 ডিগ্রি মানে 1 কোয়ার্টার, মানে যেখানে বলবো একজনের ম্যাক্সিমাম তখন আরেকজনের মিনিমাম। আবার এর ক্ষেত্রে উল্টো দেখো, কম্পেয়ার করো, যেহেতু আমি একটা কমন ডায়াগ্রামে চলে এসেছি, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে রেজিস্টারের সাথে যদি ভোল্টেজ কম্পেয়ার করি, রেজিস্টারের সাথে যদি কম্পেয়ার করি ইন্ডাক্টর, রেজিস্টারে যখন ম্যাক্সিমা, ইন্ডাক্টরে তখন 0, এরকম লাইক আমি যদি ভোল্টেজ বলতাম দুজনের ভোল্টেজ, তাহলে এরকম যখন রেজিস্টারে আমি যদি এটাকে ভি আর যদি বলি, এটাকে বলবো ভি, কার বলছো এটা রেজিস্টারে যদি ম্যাক্সিমাম হয় এর 0 হবে, কিন্তু কার আগে, ইন্ডাক্টর আগে বলছো। এনিহাও আবার তো বুঝতে হবে না, এইটুকু বোঝো যে রেজিস্টার ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স 0 থাকবে, একজনের 90 হবে, যেটা হচ্ছে একজনের ম্যাক্সিমাম হলে একজনের 0 হবে। সিমিলারলি এটার ক্ষেত্রে আবার কি বলছো না, এর যখন ম্যাক্সিমাম ওর তখন নেগেটিভ ম্যাক্সিমাম, এই যে এরকম সিচুয়েশন, যখন ওর ম্যাক্সিমাম মানে প্লট যখন করবে এরকম টাইপের ভ্যারিয়েশন আসবে গ্রাফিক্যালি, ক্লিয়ার? তো সেই যে ব্যাপারটা যদি আমি প্লট করি, যে তিনজনের ভোল্টেজের ব্যাপার যদি একসঙ্গে প্লট করা হয়, তাহলে কিন্তু এই একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। আমি একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করি যে ভোল্টেজ অ্যাক্রস, সাপোজ আমি বললাম ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার বললে, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টারকে আমি যদি রেফারেন্স ধরি, তাহলে আমি জাস্ট এরকম অ্যাজিউম করলাম, এরকমভাবে ড্র করে দিলাম। আচ্ছা, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর কি বলছো 90 এগিয়ে আছে, তাহলে ও স্টার্ট করবে কিরকম না, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর যাই ভ্যালু হোক সেটা এরকম লাইক কিছু একটা, বোঝার চেষ্টা করো কি দাঁড়ালো না, যখন ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, এটাকে কি বললাম ভিএল বললাম, এটাকে ভিএল বললাম, রাইট? যখন তুমি বলছো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, সে কিন্তু রেজিস্টার থেকে 90 পেছনে, 90 পেছনে মানে এইখানে 90, বোঝার চেষ্টা করো। আমি এটাকে বললাম জাস্ট কোন একটা ইনস্ট্যান্টে আমি তিনটে সিচুয়েশন ডেসক্রাইব করছি যে কোনটা কিরকম থাকে, সেখানে আমরা বললাম এটাকে বলছি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, জাস্ট আমি একটা ড্র করলাম, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর বললাম, তারপরে দেখো রেড লাইনটা আমি বলছি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। তাহলে এবার বুঝে নাও যে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার আর ইন্ডাক্টর, ইন্ডাক্টর কোথায়, দুটো ডট ডট লাইন, ব্লু ডট ডট আর একটা হচ্ছে রেড ডট ডট, বুঝতে পারছো আশা করি? দুটোর মধ্যে ফেজের ডিফারেন্স দেখো, একজন যখন প্লাস ম্যাক্সিমাম আর একজনের মাইনাস ম্যাক্সিমাম, এটা 180 ফেজ ডিফারেন্স বলি না, আর গ্রাফ থেকে তাই বোঝা যাচ্ছে, এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানে রিপ্রেজেন্ট করছি। এনিহাও এটা লাগবে না, এই গ্রাফটা তোমাদের লাগবে না, জাস্ট ফিল করার জন্য বললাম যে এদের ফেজ ডিফারেন্সটা কিরকম ভাবে আছে। দেখো আমি যদি সলিড লাইন বলি, রেজিস্টারের থেকে এ 90 মানে এগিয়ে আছে, অলরেডি অ্যাডভান্স মানে 1 হয়ে গেছে, তাহলে আমি বলবো কার, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর 90 এগিয়ে, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর 90 পিছিয়ে, তাহলে এটাকে রেফারেন্স ধরে যদি 90 এগিয়ে 90 পিছিয়ে থাকে, তাহলে 180 ডিফারেন্স হয়ে গেল না ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর এন্ড ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। চলো এবার আমি যেটা বলতে চাইছি যে এদের রিলেটিভ ভ্যালু কিন্তু কেমন আছে তার উপর ডিপেন্ড করবে যে নেট রেজাল্টটা কেমন হবে। তুমি বেসিক্যালি এই ভেক্টরকে অ্যাড করার ক্ষেত্রে কি করবে, এই তিনটে ভেক্টর যদি আমি তোমাকে দিই, তিনটে ভেক্টর কিরকম, একটা এক্স অ্যাক্সিস আর দুটো ওয়াই অ্যাক্সিস, এগুলো পিওরলি ভেক্টর, আর কিচ্ছু হওয়া দরকার নেই। তুমি বলছো এটা এক্স অ্যাক্সিসে একটা ভেক্টর, ধরো আর ভেক্টর বললে, ভি নট আর বললে, ওয়াই অ্যাক্সিসের দুটো ভেক্টর আছে, এইদিকে একটা আর এইদিকে একটা, এদিকে কি বলছো ভি নট এল বলছো, আর এদিকে বলছো ভি নট সি, আচ্ছা ব্র্যাকেট দিতে হবে না, ভি নট সি বলছো। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই তিনটে ভেক্টর পিওরলি। তাহলে এদের যদি আমি অ্যাডিশনের কনসেপ্ট বলি, তাহলে আমাকে আগে দেখতে হবে এই দুটো ভেক্টর এরা অপোজিটলি আছে, মানে আমি সিম্পলিফাই ভার্সন এটা আমি বলতে পারি, এটা সিম্পলিফাইড ভার্সন বলতে পারি এইটুকু,
যদি আমি এটা বেশি ধরি, আবার কেউ বলবে যে এটা বেশি, তখন আমি বলবো নিচের দিকে এদের রেজাল্টেন্ট, এর দুজনকে আগে ক্লিয়ার করে নাও, এর দুজনকে দিয়ে একটা আগে নেট ভোল্টেজ বানাও। তাহলে এর দুজন যেহেতু অপোজিটলি কাজ করছে, তাহলে এটা যদি বেশি হয় তাহলে নেট ওই দিকে কিছু একটা হবে, আর যদি এটা বেশি হয় তাহলে নেট এই দিকে কিছু একটা হবে। রেজিস্টার কারোর সঙ্গে কন্ট্রাডিকশনে যাবে না, সিম্পল। তাহলে এটা মিলিয়ে একটা বানিয়ে নিলাম, আর এটা তো থাকলো। দেন এই দুটো ভেক্টর অ্যাডিশন, এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এরা অপোজিটলি ছিল, সাবট্রাক্টেড হলো। যদি তুমি ভিসি গ্রেটার করো তাহলে এরকম হবে, না হলে এরকম হবে। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে সিচুয়েশন। তুমি এরকম সিচুয়েশন একটা পেতে পারো যে ভি নট আর বলছো, এটাকে বলছি ভি নট সি বেশি মাইনাস ভি নট এল কম। দেখো ভি নট এটা সরি ভি নট এল বলেছো, এটাকে ভি নট সি বলেছো। তাহলে ভি নট সি এর থেকে যদি ভি নট এল কম হয়, তাহলে যেইটুকু ডিফারেন্স, এইটুকু মানে এলটা যতটুকু আর সিটা যতটুকু, তাদের যে ডিফারেন্স, তাহলে ভি নট সি মাইনাস ভি নট এল করলে ডিফারেন্সটুকু পাবো। ক্লিয়ার না? আর এদিকে যদি বলি, কখনো যদি এটা বেশি বলতাম, আমার ডায়াগ্রাম ওয়াইজ যেটা বেশি দাঁড়াচ্ছে, যদি এরকম এটা একটু বড় দেখাতাম তাহলে এটা করতাম নিশ্চয়ই। যদি বলি ভি নট এল গ্রেটার দেন ভি নট সি, তাহলে ক্লিয়ারলি বলবো যে ভি নট এল মাইনাস ভি নট সি সাবট্রাক্টেড করে এই দুটো ভেক্টরের একটা ভ্যালু পেলে, যেটাকে আমি বলছি কত, ভি নট এল মাইনাস ভি নট সি, ভি নট এল মাইনাস ভি নট সি। এইদিকে ভি নট আর অ্যাজ ইউজুয়াল আছে। তাহলে এই দুটোর রেজাল্টেন্ট কেমন দাঁড়াবে বলো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না? আর এটাকেই আমরা বলি ইএমএফ। তুমি এই ডায়াগ্রামে যদি বলো, ধরে নিচ্ছি আমি জাস্ট ফোর্সফুলি এটাকে অ্যাজিউম করছি যে ভি নট এলটা গ্রেটার, ফোর্সফুলি অ্যাজিউম করছি ভি নট এলটা গ্রেটার, তাহলে আমি বলছি একটা কন্ডিশন আসবে, পরপর আমি বলবো যে কোন ক্ষেত্রে বেশি হয়, কখন বেশি হয়, কখন কম হয়, কখন ইকুয়াল হয়, লাইক কিছু বলবো সেগুলো। তাহলে এটা ভি নট এল অ্যান্ড ভি নট সি যদি কম্প্যারিজনে বলি, ভি নট এল অ্যান্ড ভি নট সি এর মধ্যে ভি নট এলটা গ্রেটার, তাহলে আমি বলতে পারি এইটা এটা কেটে নেট একটা এইদিকে ওয়াই অ্যাক্সিসের নেট এটা, আর এক্স অ্যাক্সিসে একটা ভেক্টর আছে, তাদের রেজাল্টটা কেমন হবে এরকম। এটা একটা সিচুয়েশন। ক্লিয়ার হয়েছে? তো এইটার ডিসকাশন আমরা এখন করতে যাচ্ছি যে যদি ভিএল নট গ্রেটার হয় তখন কি হবে, অ্যান্ড যদি ভি সি নট গ্রেটার হয় দেন এই দুজনে কম্প্যারিজনে বলছি। জাস্ট কেসগুলো আমি এখন ডিসকাস করছি, কয়েকটা কেস ডিসকাস করব, যেখানে বলবো এই এল অ্যান্ড সি যারা কিনা অপোজিট ফেজে আছে, যাদের ভোল্টেজ কিনা অপোজিট ফেজে আছে, এক্স্যাক্টলি 180 ফেজ ডিফারেন্সে আছে, তাদের জন্য আমি এখন ডিসকাস করব যে কোনো একটা সিচুয়েশন আমি ধরে নিলাম যে এল নটটা বেশি, ভি নট এলটা গ্রেটার। আচ্ছা একটা জিনিস বলি, তুমি এটা এত কিছু ভ্যারি করাবে কি করে, মানে প্রতিটা আলাদা আলাদা কেস কি করে? আচ্ছা সিম্পল ডিসকাশন হোক, তারপরে আমি আসছি কি করে কেস আসে এরকম ভাবে। আগে সিম্পল ভাবো, যদি ধরে নিই যে কোনো একটা সিচুয়েশনে, আচ্ছা একটু বলি, ভি নট আর এটাই কিভাবে বলবে না, আই নট কারেন্টে যখন মানে কারেন্টের পিক ভ্যালু করসপন্ডিং রেজিস্টার, ভি নট এল কারেন্টের পিক ভ্যালুর এক্সএল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, মনে আছে আশা করি, ভি নট সি আর সি আর এল সার্কিটে যেটা ডিসকাস করেছিলাম, ভি নট সি ইকুয়ালস টু আই নট ইন্টু এক্স সি বলতে পারি। এই হচ্ছে তিনটে কোয়ান্টিটির পিক ভ্যালু করসপন্ডিংলি কারেন্টের পিক ভ্যালুর সঙ্গে রিলেটেড উইথ দেয়ার রিঅ্যাক্ট্যান্স অর রেজিস্ট্যান্স। রেজিস্টারের জন্য রেজিস্ট্যান্স বলবো, রিঅ্যাক্ট্যান্স ফর ইন্ডাক্টর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ফর ক্যাপাসিটর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ওকে, এবার আমি ফার্স্ট কেস বলছি, যদি কোনোভাবে এমন কিছু সিচুয়েশন তুমি ক্রিয়েট করলে যেখানে বললে যে ভিএল, আচ্ছা ভিএল নয় আমি এক্স দিয়ে বোঝাই ফার্স্টে, তুমি বললে এক্সএল জেনারেট করেছো গ্রেটার দ্যান এক্সসি, তিনটে কোয়ান্টিটি দেখে বুঝতে পারছো, তিনজনের কমন কারেন্ট, তাহলে এক্সএল এক্সসি তিনজনের, এই দুজনের কম্প্যারিজনে আমি এতক্ষণ ডিসকাস করছিলাম তো যে কেস ডিফার করবে এর দুজনের ভ্যালুর উপর। তাহলে এর দুজনের ভ্যালু ডিফার করবে কোন বেসিসে, না পিওরলি কারেন্ট কমন পাচ্ছে দুজন। তাহলে এক্সএল অ্যান্ড এক্সসি আমি যদি কোনোভাবে এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে পারি, এক্সএল গ্রেটার দেন এক্সসি, কি বললাম, এক্সএল গ্রেটার দেন এক্সসি কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট করতে পারি, তাহলে ক্লিয়ারলি বলতে পারি আই নট মাল্টিপ্লাই করে ভি এল নট বা ভি নট এল উইল বি গ্রেটার দেন ভি নট সি, হবে কি হবে না? ভি নট এল এর ভ্যালু গ্রেটার হবে ভি নট সি এর থেকে। আর তখন আমাদের ফেজর ডায়াগ্রাম যেরকম হবে সেটা আমি বলতে পারি কিরকম হয়, এরকম তুমি বলবে ভি নট আর, ঠিক আছে, এদিকে ভি নট এল বলছো, ইন্ডাক্টর ওপরে থাকে, ভি নট সি বলছো, ক্লিয়ার? তাহলে এই দুটোকে আগে যদি অ্যাড করি বা বেসিক্যালি অপোজিটে আছে বলে সাবট্রাক্ট করবো, তাহলে আমি বলতে পারি এইটুকুই পাবো, কতটুকু,
না ভি নট এল আর ভি নট সি, এই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি ভি নট এল গ্রেটার দেন ভি নট সি, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি এই দুজন মিলিয়ে এইরকম একটা নেট পাবো। কতটা না, যেটা হচ্ছে ভি নট এল মাইনাস ভি নট সি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের যে দুটো ভোল্টেজ তাদের মিলিয়ে। আর ভি নট আর এদিকে দেখতে পাচ্ছ, তাহলে ক্লিয়ারলি এই দুটোকে আমি যদি কম্বাইন করে দিই, ভি নট আর অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের নেট মিলিয়ে নেট তিনটে ভোল্টেজের সাম। ফেজার ডায়াগ্রাম নিয়ে ডিল করছো, কিছু করার নেই, সবই তোমাকে ভেক্টরিক্যালি ডিল করতে হবে, যেরকম অ্যাঙ্গেল আছে সেই ওয়াইজ ভেক্টর সাম করছো। তাহলে এটা হচ্ছে ই নট। তাহলে ওভারঅল সিচুয়েশন দাঁড়ালো আমার নেট অ্যাপ্লাইড ভোল্টেজ, পিক ভ্যালু অফ ইএমএফ অ্যাপ্লাইড যেটা, আর এইটা হচ্ছে ডিফারেন্ট কম্পোনেন্টে ভোল্টেজ বলছো। তাহলে এইখানে আমি যদি ভ্যালুগুলো বলি, তাহলে এটা জানলেন এটা জানলেন সেম তো। তাহলে তুমি যে ডায়াগ্রামটা দেখেছো সেখানে কি দেখতে পারি না, এইরকম একটা শেপের ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, কিরকমটা এরকমটা। এইখানে তুমি বলছো ভি নট এল মাইনাস ভি নট সি, এদিকে হচ্ছে ভি নট আর। তাহলে আমি রিলেশনটা যদি বলি, তাহলে পুরো ইএমএফ তুমি এটাকে ই নট বলেছো, তাহলে ই নট স্কোয়ার কি লেখা উচিত বলো, ই নট স্কোয়ার ইকুয়ালস টু লেখা উচিত ভি নট আর স্কোয়ার প্লাস ভি নট এল মাইনাস ভি নট সি এর হোল স্কোয়ার। লিখতে পারি কি পারি না? ক্লিয়ার হয়েছে না? এই রিলেশন থেকে এটাই লেখা যায়। এবার আমাকে বলো, যদি এই ট্রায়াঙ্গেল ক্যারেক্টার শর্ট করতাম না, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি করে বানানো মনে আছে না? ভি নট এল, ভি নট আই দেখো, ভি নট আর কি বলছো, আই নট ইন্টু আর, ভি নট এল কি লিখছো, আই নট ইন্টু এক্স এল, ভি নট সি ইকুয়ালস টু আই নট ইন্টু এক্স সি। আচ্ছা এইটাকে আমরা কি বলতাম বলো তো? আচ্ছা এখান থেকে লিখে নাও তাহলে, আই নট স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস এদেরও আই নট কমন আছে, আই নট ইন্টু এক্স এল বলবো মাইনাস আই নট ইন্টু এক্স সি, তাহলে আই নট কমন নিয়ে নিয়ে এটাকে হোল স্কোয়ার বললাম। তাহলে এটা যদি হোল স্কোয়ার লিখি আমি, তাহলে কি লিখতে পারি, ই স্কোয়ার, আচ্ছা স্কোয়ারই থাক, ই স্কোয়ার না ই নট স্কোয়ার বলছো। আচ্ছা ই নট বলতে কি বলেছিলাম, পুরো সার্কিটের একটা নেট এফেক্ট, নেট অপোজিশন যেটা বলেছিলাম সেটাকে ইম্পিডেন্স বলেছিলাম, আশা করি মনে আছে। আর যখনই আমি বলতাম পুরো সার্কিটের ইএমএফ যদি ই নট ধরে নাও, পুরো সার্কিটের সব অপোজিশন মিলিয়ে এটাকে বলতে পারি পিক ভ্যালু করসপন্ডিং, যদি ইম্পিডেন্স বলা হয় এটাকে নেট অপোজিশন, একদম এলআর সার্কিট সিআর সার্কিটে যা করেছি। তাহলে এটা আমি বলতে পারি আই নট স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, আই নট স্কোয়ার কেটে দাও কমনলি, এটাকে হোল স্কোয়ার করেছো, এটা হোল স্কোয়ার থাকবে। তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু আমি কি বললাম, জেড, এটা বুঝতে পারছো যে আই নট ফ্যাক্টর দিয়ে পুরো সার্কিটের নেট অপোজিশন যেটা বলছি জেড। তাহলে আমি এইটাকে যদি রিডিউস করি, এইটা একটু ছোট হয়ে যাবে, এটা একটু ছোট হয়ে যাবে, এটা একটু ছোট হয়ে যাবে, এরকম সেম। তুমি বলবে এটা হলো আমার আই নট বাদ দিয়ে আর, এই যে ভি নট আর মানে কি আই নট ইন্টু আর, সবই আই নট ফ্যাক্টরে রিডিউস করছো প্রত্যেকটা টার্মকে, প্রত্যেকটা সাইডকে। তাহলে এটা কত হবে না, এটা দেখতে পাচ্ছি এক্সএল মাইনাস এক্সি, দেখতে পাচ্ছ এক্সএল মাইনাস এক্সি, দেখতে পাচ্ছ আই নট ইন্টু এক্সএল, আই নট ইন্টু এক্সি, আই নট কমন নিয়ে নিলে আই নট এক্সএল মাইনাস এক্সি। আর এটা কত বলছো, পিওরলি আই নট ইন্টু জেড বলছো না, আই নট ফ্যাক্টর দিয়ে সবগুলোকে রিডিউস করো, এটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ওভারঅল কি দাঁড়ালো না, এইখানেই কিন্তু মনে আছে আশা করি কারেন্টটা ছিল সার্কিটের, ফার্স্ট ডায়াগ্রাম দেখেছিলাম, একটু রিক্যাপ করো বুঝতে পারবে। এই যে কমন কারেন্ট এক্স অ্যাক্সিস অ্যাজিউম করে নিই আমরা, তাহলে সেই বেসিসে আমি বলতে পারি কারেন্টের থেকে ভোল্টেজ আগে মানে ইএমএফ। তাহলে আমি বলতে পারি ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইজ ফাই, ফাইয়ের ভ্যালুটা অ্যাকিউট অবভিয়াসলি লেস দেন 90 গ্রেটার দেন 0, মানে মাঝখানে কিছু। এবার এই অ্যাকিউট ফাই যেটা সেটা ভ্যালু তো আমি মেজার করবো একটু বাদে, তার আগে বলো যে এই সিচুয়েশন কি বললাম যে যখন এক্সএল গ্রেটার দেন এক্সসি, তখন আমি কি দেখতে পাচ্ছি না নেট ইএমএফ যেটা সেটা কারেন্টের থেকে অ্যাডভান্স, মানে আমি বলবো কারেন্ট ল্যাক্স, কারেন্ট ল্যাক্স বিহাইন্ড দ্য ভোল্টেজ, ল্যাক্স বিহাইন্ড দ্য ইএমএফ বা ভোল্টেজ যাই বলো, মানে অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা বলছো বাই 5H। আচ্ছা একটু ব্যাপারটা নিজের মতো করে বুঝে নাও, যে আমরা এই জিনিসটাকে এলআর সার্কিটে ডিসকাস করেছিলাম না, এলআর সার্কিটে আমরা দেখাতাম এক্সএল এদিকে, এইদিকে কি এদিকে এক্সএল লিখতে, এদিকে আর লিখতে, আর ভি নট আর লিখতে, আর এদিকে এক্সএল লিখতে আর লিখতে ভি নট এল, যে কোনো ভাবে লিখতে, মানে আমি যে ফ্যাক্টর রিডিউস করলাম যেটা দিয়ে বলতাম এরকম একটা ইএমএফ হতো না। এক্স্যাক্টলি সেম সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে কিনা দেখো রেজাল্টেন্ট করে, মানে ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করো যে এখানে রেজিস্টার আছে আর একটা ইন্ডাক্টর আছে, রেজিস্টারের সাথে ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার আছে। এখন রেজিস্টার তো থাকবেই, রেজিস্টারের সাথে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি রেজিস্টারের সাথে আমি বলি ইন্ডাক্টর নিই, যদি রেজিস্টারের সাথে ইন্ডাক্টর প্রেজেন্ট থাকে তাহলে ওপরে তুলবো ফেজর ডায়াগ্রামে ভোল্টেজগুলোকে, আর এটা ফিক্স রেখে যদি ক্যাপাসিটার নিই তাহলে এখানে নিচে দেখাবো। ক্লিয়ার?
এই ছিল আমাদের এলআর সার্কিট অ্যান্ড সিআর সার্কিট। তাহলে রেজিস্টারের সাথে কে আসছে সেটাই ম্যাটার করছে, ইন্ডাক্টর আসছে নাকি ক্যাপাসিটার আসছে। যদি ক্যাপাসিটার আছে নিচে ঝুলে যাবে, ইন্ডাক্টর থাকলে ওপরে উঠে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে রেজিস্টারের সঙ্গে যখনই আদার কাউকে অ্যাডাপ্ট করছো, কম্বাইন করছো, তখন সিআর বা এলআর সার্কিট হচ্ছে, তো রেজিস্টার কমন। এখন আমি বলছি দুজনই আছে, ইন্ডাক্টরও আছে আবার ক্যাপাসিটারও আছে, ইন্ডাক্টরও আছে ক্যাপাসিটার আছে। তাহলে যদি আমি দেখি ইন্ডাক্টরের এফেক্টটা স্ট্রং, ক্যাপাসিটারের এফেক্টটা একটু উইক, তাহলে ক্লিয়ারলি বলবো যে ইন্ডাক্টর ডমিনেট করে যাবে, যেই কারণে পুরো বিহেভিয়ার যেন, যে এটা ধর আমি এক্সাম্পল দিই, এটা 50, এটা বললাম 20, এটা বললাম সাপোজ 70, এটা বললাম 30, কি বললাম, এটা 50, এটা বললাম 70, এটা বললাম 30, কি বলছি, এটা ইম্পিডেন্স, সরি রিয়াক্ট্যান্স বলছি, যেটাকে তুমি এক্স বলছো, এক্স আর অ্যান্ড এক্সসি, আর এক্সএল এক্সসি। ধরে নাও এক্সএল কত না, এক্সএল ইকুয়াল টু 70 বললাম, আর কত বললাম 50, আর এটা বললাম 30, কোনটা এক্স সিটা, ধরে নাও এক্স সিটা আমি 30 বলছি। তাহলে এক্স সি যদি 30 হয় তাহলে আমি কি বলতে পারি না, এইটা 30, এইটা 30, এইটা 70, তাহলে এই দুটো রিডিউস করে, মানে এই দুটোকে ওভারঅল একসঙ্গে করে আমি কি পাচ্ছি না, এইটা একটু কমে গেল, কিন্তু আলটিমেট ইন্ডাক্টর কিন্তু ডমিনেটিং নেচার দেখিয়ে গেল। ক্লিয়ার হলো কি, যে ইন্ডাক্টর ক্যাপাসিটার অপোজিটলি বিহেভ করছে, এরা দুজন মিলিয়ে কিছু একটা করবে, আইদার ইন্ডাক্টর টাইপ অর রেজিস্টার টাইপ, সরি অর ক্যাপাসিটার টাইপ। যদি ইন্ডাক্টর বড় হয় তাহলে ইন্ডাকটিভ নেচারের হয়ে যাবে, তখন বলবে লাইক অ্যাজিউম করে নাও একটা ইন্ডাক্টর আছে অ্যান্ড রেজিস্টার আছে, বাট ইন্ডাক্টরটা আগে মানে এখানে যে ইন্ডাক্টর প্রেজেন্ট আছে তার মতো নয়, একটু কমে যাবে, যেহেতু ক্যাপাসিটার ওকে রিডিউস করে দিয়েছে। যদি উল্টো হতো, যদি ক্যাপাসিটার বড় বলতাম, ইন্ডাক্টরটা একটু ছোট বলতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে ইন্ডাক্টর যেহেতু ছোট, ক্যাপাসিটার যেহেতু বড়, তাহলে এরা দুজন ঝামেলা করে এইটুকুই আছে, এরকম সিচুয়েশন, যে এদিকে রেজিস্টারটা অ্যাজ ইউজুয়াল, আর ইন্ডাক্টরটা ক্যাপাসিটারকে রিডিউস করে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, যেটা আমি পরের কেসে ডিসকাস করছি। তাহলে আমি এইটা বলতে পারি যে এই কেসের ইন্ডাক্টর ক্যাপাসিটারের মধ্যে ইন্ডাক্টর ডমিনেট করে গেছে, তাহলে পিওরলি এটা দাঁড়িয়ে গেছে, এখন পিওরলি নয়, এটা এখন দাঁড়িয়েছে আমার কাছে একটা রেজিস্টার ইন্ডাক্টর সার্কিট, একটা রেজিস্টার ইন্ডাক্টর সার্কিট। তাহলে রেজিস্টার ইন্ডাক্টর সার্কিটে কেমন সিচুয়েশন হয়, এক্স্যাক্টলি এরকম, এক্সেল এটা যেটা বলেছিলাম। তো আমাদের কাছে এরকমও দাঁড়িয়েছে এখন এরকম, যে ভিএল মাইনাস ভিসি, মানে ভিএল নট ভি নট এল মাইনাস ভি নট সি, এটাকে আমি অ্যাজিউম করবো জাস্ট ভিএল মতো। তাহলে সিম্পল ডিসকাশন তোমরা বলেছো, তাতে কি অ্যাডভান্টেজ পাবে না, সবকিছুই তুমি এখন কিন্তু এলআর সার্কিটের মতো একদম অ্যাজিউম করতে পারো। শুধু এই ক্যালকুলেশনে এই ভ্যালুটা আসবে, জেড যখন তুমি লিখবে আই নট স্কোয়ার বাদ দিয়ে দাও, জেড স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারো না, এটাকে আর স্কোয়ার, আই নট স্কোয়ার কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছো, আর স্কোয়ার প্লাস এটা লিখতে পারি এক্সসি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার, এক্সসি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার। না এখানে আমি এল গ্রেটার ধরেছি, তাহলে অবভিয়াসলি এল গ্রেটার লেখা উচিত, এল মাইনাস সি এর স্কোয়ার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে কি হয়নি, এটার হোল স্কোয়ার, বুঝতে পেরেছ? তো এই যে এটা যে ইম্পিডেন্স, এটা কমনলি এলসিআর সার্কিট তিনটে কম্পোনেন্ট প্রেজেন্ট থাকলে, আমরা দুটো থাকলে কি লিখতাম, এই পর্যন্ত লিখে দিতাম, কি লিখতাম, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্সএল হোল স্কোয়ার বলতাম। এখন এক্সএল আর এক্সি দুজন ঝামেলা করবে, অপোজিটলি থাকবে, এক্সএল যদি ডমিনেট করতে পারে তাহলে এল নেচারের হয়ে যাবে, তখন এল আর সার্কিট। যদি সি ডমিনেট করে যায়, এক্সি ডমিনেট করে যায় এল এর ওপর, তাহলে আমি বলবো সি নেচার হয়ে যাবে, মানে আর অ্যান্ড সি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইটা মানে আমি কি বলতে পারি, এইটা এই সিচুয়েশনে আমি বলতে পারি রেজিস্টার যখন সঙ্গে থাকছে, লাইকে কি বলতে পারি, লাইকে আর সি না আর এল সার্কিট, লাইকে আর এল সার্কিট। ক্লিয়ার হয়ে গেছে? আর এল সার্কিটে কি হতো মনে করো একটু, না এল যেহেতু প্রেজেন্ট আছে তাহলে রেজিস্টারকে টপকে ইন্ডাক্টর কিন্তু ফেজটাকে এগিয়ে দিত, কার ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকতো। আর আমরা কারেন্টে যদি এক্সপ্রেশন চাইতাম তাহলে কি বলতাম, তাহলে কি লিখতাম বলো, এইটা এটা বুঝে গেছো, এটা লিখে দিয়েছি কমনলি। তাহলে এবার আমাকে বলো, এটা তো বোঝাই যাচ্ছে ট্রায়াঙ্গেল থেকে এই জিনিসটা যেটা লিখলাম, এটা এখানেও দেখতে পাচ্ছ যে জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার আমি যদি ভোল্টেজ আর কারেন্টে বলি, অলরেডি ভোল্টেজ তো বলে দিয়েছি যে ইএমএফ ইকুয়াল টু কত লিখেছো না, ইএমএফ ইকুয়াল টু লিখেছো ই নট ইন্টু সাইন অফ ওমেগা টি। এখন আমি দেখছি ইএমএফ এর থেকে কারেন্ট পিছিয়ে আছে, ইএমএফ থেকে কারেন্ট পিছিয়ে আছে, কি বলবো না, ইএমএফ থেকে কারেন্ট যতটা পিছিয়ে আছে সেটা হচ্ছে আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, কারেন্ট পিছিয়ে ফাই এর ক্যালকুলেশনের ব্যাপারে আমি আসছি। আপাতত বোঝো যে এটা কিন্তু এরকম ভাবে ইকুয়েশনে লেখা যায়, ভোল্টেজ এন্ড কারেন্টকে ডেসক্রাইব করতে পারি এইভাবে।
এখন তুমি এই ট্রায়াঙ্গেল দেখো, এই ট্রায়াঙ্গেল দেখো, এই ট্রায়াঙ্গেল দেখো, যে কোনো ট্রায়াঙ্গেল থেকে এই কাজটা করে আনতে পারো। কোনটা? এই ফাই অ্যাঙ্গেলটা মেজার করে আনতে পারো। জাস্ট এটাকে শর্ট করেছি, রিপ্লেস করেছি। তাহলে ফাই অ্যাঙ্গেল তুমি এখন কিভাবে ডিফাইন করবে? ফাই অ্যাঙ্গেলটা বলো, কারেন্ট যেখানে ল্যাগ করছে যতটা অ্যাঙ্গেলে, তাহলে সেই ফাইটা আমি বলি। এই ট্রায়াঙ্গেল থেকে দেখতে পাচ্ছি পিওরলি দেখো ট্যান অফ ফাই, ট্যান অফ ফাই ইকুয়ালস টু কত? না ট্যান অফ ফাই মানে আমি দেখতে পাচ্ছি কত বলো, এক্সএল মাইনাস এক্সসি। অ্যাকচুয়ালি এখান থেকেও করা উচিত, এখান থেকে দেখানো উচিত। যাই হোক, এটা থেকে আমি রিডিউস করেছি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে দিচ্ছি, আর প্রবলেম কি, ইন্টু আর বললাম, বাই আর বললাম, ট্যান ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখানে আমি এই দুটো রিলেটিভ ভ্যালুর উপর বেস করে আমি বলতে পারি এই সার্কিটটার ট্যান ফাই কত হবে, ফেজ ডিফারেন্স কত হবে। যেভাবে তুমি করেছো একদম পিওরলি শুধু ভাবতে যে এল নিয়ে শুধু কাজ করতে, আমি বলছি এলটা পুরোটা নেই, এলটাকে একটু ক্যাপাসিটি রিডিউস করে দিচ্ছে, এক্সএল মাইনাস এক্সসি করে দিচ্ছে, মানে এক্সএল নেই শুধু এক্সএল মাইনাস এক্সসি করে আমাকে একটা এল লাইক অ্যাজিউম করতে হবে। আর রেজিস্টার তো অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট আছে। তাহলে আমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতাম তাহলে এগুলো বুঝে গেছো। আচ্ছা, কারেন্টের ভ্যালুটা আমি বললাম না, কারেন্টের পিক ভ্যালু কত আসবে? না কারেন্টের পিক ভ্যালু আসবে করসপন্ডিং টু ভোল্টেজের পিক ভ্যালু, দ্যাট ইজ ইএমএফ এর পিক ভ্যালু অ্যান্ড ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। জেড তো দেখতেই পাচ্ছ, এটা ভ্যালু পুট করবে। জেড ইকুয়াল টু কত লিখবো তাহলে? এর স্কোয়ার তুলে দিয়ে এটাকে রুট ওভার লাগিয়ে দেবো পুরোটা, এটা ব্র্যাকেটের ভিতরে হোল স্কোয়ার রাখবো। ক্লিয়ার? আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেছে? এই হচ্ছে তোমার ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। করসপন্ডিংলি ইম্পিডেন্স অফ দ্য সার্কিট দিয়ে যদি ডিভাইড করা হয় ইএমএফ এর পিক ভ্যালুকে, তাহলে কারেন্টের পিক ভ্যালু পেয়ে যাবো। তাহলে কারেন্টের পিক ভ্যালু যদি এটা হয় তাহলে এক্সপ্রেস করতে পারি। আশা করি বুঝে গেছো। ওকে, তো এটা একদম এল আর সার্কিটের যা ডিসকাশন করেছিলাম ওই রকমই, শুধু শুধু মনে রাখতে হবে যে এল অ্যান্ড সি আছে বলে এল সি মিলিয়ে আগে এল বানিয়ে নিতে হবে। কি করে? না এল মাইনাস সি করে, সব এল নয় এক্সএল, সব করবো এক্সএল দিয়ে। আশা করি বুঝে গেছে। সেকেন্ড কন্ডিশনে যেতে চাইছি, যেখানে আচ্ছা এখানে গ্রাফিক্যাল ব্যাপারটা কেমন হতো আশা করি মনে হচ্ছে। এল আর সার্কিটে যা যা ডিসকাস করেছি সবই কিন্তু এখানে সেম টু সেম হবে। তুমি বলবে যে ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি ইন্ডাক্টর প্রেজেন্ট থাকে তাহলে আমরা বলছিলাম যে ইএমএফ যদি তুমি এরকম ভাবে অ্যাপ্লাই করো, কারেন্টটা কি হতো? কারেন্ট ল্যাগ করতো। যেখানে আমি বলতাম কি কতটা ল্যাগ করবে, না 90ও নয় 0ও নয়। 90 হলে কি এর স্টার্টিংটা এরকম ভাবে হতো, এরকম ভাবে হতো, কিন্তু অতটা নয়, 90 ল্যাগ করেনি। কতটা? না কারেন্ট ল্যাগ করছে কিন্তু 0 আর 90 এর মাঝামাঝি কিছু একটা, এরকম ল্যাগ কিছু একটা অ্যাজিউম করো। বলতে পারি কি পারি না? মনে আছে আশা করি এলআর সার্কিটে যেটা করেছিলাম, যে এখানেই কিন্তু ওর এখানেই কিন্তু এই পয়েন্টে জিরোটা হতো। জিরোটা কোথায় হয়েছে? এখানে, যখন 90 নয় তার আগে। তাহলে এখানেই ফেজ ডিফারেন্স আমরা বলেছিলাম। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটাকে আমি ডটেড লাইনকে কি বললাম? কারেন্ট বললাম, আর এটাকে ইএমএফ বলেছি। ইএমএফ ই বলো, ক্লিয়ার হয়ে গেছে? এইটা ফেজ ডিফারেন্স ফাই বলেছিলাম, যেটাতে কারেন্ট ল্যাগ করছে, কারেন্টটা পিছিয়ে আছে। কারেন্টটার জিরো পরে হচ্ছে, কারেন্টের জিরো পরে হচ্ছে, আগে ভোল্টেজের জিরো হয়ে গেছে, তাহলে কারেন্ট ল্যাগ করছে, পিওরলি বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম, এখান থেকে কোশ্চেন প্রচুর আসে। মানে আমি যদি কোশ্চেন এরকম ভাবে বলি, তোমাকে এরকম একটা ডায়াগ্রাম দিলাম, বলবি কোশ্চেনটা বলে দিই। বলছি the graphical representation of voltage and current for a circuit as shown in the figure. হয়েছে? এটা দেওয়া আছে টাইমের রেসপেক্টে ভোল্টেজ এন্ড কারেন্ট দেওয়া আছে, বা ইএমএফ এন্ড কারেন্ট দেওয়া আছে। বলছি the circuit is, বাস এই গ্রাফ দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সার্কিট ইজ এলআর এলসিআর, মেবি সার্কিট মেবি এলআর এলসিআর, থার্ড বলছি সিআর, ফোর্থ বলছি সাপোজ বলছি পিওর আর বলো, পিওর এল বলো, যা খুশি করতে পারো, মানে অপশান দিতে পারে। এখন কথাটা হচ্ছে মোর দ্যান ওয়ান অপশানও কারেক্ট হতে পারে। দেখো এখানে এল আর সার্কিট হলে ওই জিনিসটা হতো যে ভোল্টেজ থেকে কারেন্ট ল্যাগ করতো, তাও ঠিক আছে। আবার এলসিআরও কিন্তু এলসিআর অদ্ভুতভাবে বিহেভ করে, কখনো কখনো এলআর এর মতো বিহেভ করে, কখনো কখনো সিআর এর মতো বিহেভ করে, কখনো চাইলে আবার পিওর আর এর মতো বিহেভ করে। ডিসকাশন পরপর এগুলো বুঝতে পারবে। কিন্তু এর এই রিলেটিভ ভ্যালু কোনটা বেশি, এক্সেল নট এল, এক্সেল বেশি না এক্সসি বেশি, তার উপর ডিপেন্ড করে এই কেসগুলো ডিফার করবে। ক্লিয়ার হয়েছে? চলে যাচ্ছি পরের কেসে। যখন তুমি বলছো বুঝে গেছো এটা, তাহলে এখানে কিন্তু দুটো কেস অ্যারাইজ করতে পারে। এই ডায়াগ্রাম, এই গ্রাফটা দুটো কেসের গ্রাফ হতে পারে, যেখানে অনলি এলআর আর এলসিআর, এলআর সার্কিট হলেও যেরকম হয় এলসিআর হলেও সেরকম হতে পারে যদি এক্সএল গ্রেটার দেন এক্সসি হয়। নেক্সট কন্ডিশন আমি ডিসকাস করছি এলসিআর এর সেকেন্ড কন্ডিশন, যেখানে বলা হচ্ছে ধরে নাও সাপোজ এক্সএল লেস দেন এক্সসি। কি বললাম? এক্সএল লেস দেন এক্সসি। এক্সএল যদি লেস দেন এক্সসি হয়, এটা মিন করছে যদি কারেন্টের ভ্যালু যেভাবে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম,
V naught R equals to I naught into R, V naught L equals to I naught into L, I naught into L, V naught C equals to I naught into XL, ভুল করো না, এই ভুলটা কখনো করো না, XC এটা লিখেছি আমরা। তাহলে সেই বেসিসে আমি বলতে পারি যে এটা কখন বেশি হওয়া পসিবল হবে, এরকম সিচুয়েশনটা কখন অ্যারাইজ করতে পারে না, যখন আমি বলতে পারি, যখন আমি বলবো যে এটা হলে কি হবে না, কমন ফ্যাক্টর কারেন্ট মাল্টিপ্লাই সবারই আছে, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে VL নট বা V নট L শুড বি লেসার দেন V নট C। ফেজর ডায়াগ্রাম নিয়ে আশা করি আর কিছু বলতে লাগবে না, আগের মতোই ফেজর ডায়াগ্রাম হবে, শুধু বড় ছোটোর ব্যাপার। এদিকে তুমি কারেন্ট বলেছো, সঙ্গেই 0R আছে মানে নট R, আর এইদিকে তুমি ইন্ডাক্টরের ভোল্টেজ বলেছো, এইদিকে তুমি ইন্ডাক্টরের ভোল্টেজ বলেছো V নট L, এইদিকে তুমি বলছো V ক্যাপাসিটার, আমি সিচুয়েশনটা এমন বলছি যে V নট আর সিটা বড় দেখাতে চাইছি। তাহলে আগে এই দুটোকে কম্বাইন করো, এই দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ, ওয়াই অ্যাক্সিসে ভেক্টর ডিসকাশন করছি না, তাহলে আমি বলতে পারি এইটাকে রিডিউস করে এরকম একটা ভ্যালু কিছু আসবে, অ্যান্ড এইটা আমার কমন থেকে যাবে V নট R, আর এইটা কত হলো V নট এক্সট্রিমলি সরি, এটা V নট C বলছো, V নট C অ্যান্ড V নট L এর মধ্যে তুমি বলে দিয়েছো V নট L লেসার দেন V নট C, তাহলে এই দুটো যেহেতু অপোজিটলি অ্যাক্ট করছে, এদের রিডাকশন হয়ে গিয়ে হয়ে যাবে V নট C মাইনাস V নট L, V নট C মাইনাস V নট L এই অ্যামাউন্টে। তাহলে আমি বলতে পারি ওভারঅল রেজাল্টেন্ট যদি পেতে চাই, তাহলে আমি বলবো না এটা আমি বলতে পারি যে V নট R, এটাকে বলছো, তাহলে V নট R অ্যান্ড V নট কি ইন্ডাকটিভ বা ক্যাপাসিটি মিলিয়ে যেটা হয়েছে সেটা ক্যাপাসিটিভ নেচারে হয়ে গেছে, মানে পিওরলি আমার কাছে এল আর সি সার্কিট হয়ে গেছে, পিওরলি আমার কাছে আর সি সার্কিট হয়ে গেছে। তুমি দেখো এই ভি নট আর কত বলছো, আই নট ইন্টু আর, তাহলে কমন ফ্যাক্টর আই নট ইন্টু আর যদি আই ফ্যাক্টর সবাই রিডিউস করো, এটা জাস্ট আর হয়ে যাবে, এটা যদি জাস্ট আর হয়ে যায়, এই দিকটা কত হবে, এটা কত, এটা কতটা, এতটা, ভিএল মাইনাস ভি নট সি মাইনাস ভি নট এল। তাহলে এটাকে আমি বলতে পারি আই নট ফ্যাক্টর বাদ দিয়ে দিলে কি বলবো, এক্সসি মাইনাস এক্সএল বলতে পারি, কি পারি না, এক্সসি মাইনাস এক্সএল। তাহলে এটা মিলিয়ে রেজাল্টেন্ট হবে না, এটাকে তুমি বলছো জেড, আশা করি মনে আছে, তুমি এটাকে যদি জেড বলো, আমি এখানে বলবো ইএমএফ, আমি লিখবো ই পিক, সবই পিক ভ্যালু, ফেজর ডায়াগ্রাম মানে পিক ভ্যালু। আচ্ছা এখানে একটা আরএমএস ভ্যালু দিয়েও বলা যায়, সবসময় পিক ভ্যালু বলা উচিত নয়, যেটা ফেজর ডায়াগ্রাম আমরা অ্যাকচুয়াল লজিকটা কিন্তু আমরা শুরুটা যখন করেছিলাম যে একটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডের ভেক্টর রোটেট করে, তো সেখানে আমরা কিন্তু পিক ভ্যালু দিয়ে ডিসকাস করেছিলাম, কিন্তু চাইলে এটাকে ফ্যাক্টর রিডিউস করে আরএমএস ভ্যালু দিয়েও ডিসকাস করতে পারবো। তাহলে ই নট স্কোয়ার কত আসছে বলো, ই নট স্কোয়ার আমি ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা কত ভি নট আর এর হোল স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এটা কত না ভি নট সি মাইনাস ভি নট এল এইটার হোল স্কোয়ার, ই স্কোয়ার ইকুয়াল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানেও কিন্তু সেম লজিকে ই নট মানে কি লিখছো, আই নট ইন্টু জেড লিখছো, পুরোটা হোল স্কোয়ার করে দাও, ইকুয়ালস টু আই নট ইন্টু আর, আই নট ইন্টু আর এর হোল স্কোয়ার, এটা কমন নিয়ে প্লাস বলছো আই নট স্কোয়ার কমন নিয়ে নাও, এক্স সি মাইনাস এক্সএল, এক্স সি মাইনাস এক্সএল এর হোল স্কোয়ার, এটা করে দিলে আমি পাবো জেড ইকুয়ালস টু রুট ওভার অফ, যেরকম আগেভাবে ডিসকাস করেছি, এখানে বলছি শুধু এক্সসি আগে, এক্সসি গ্রেটার দেন এক্সএল, বাস ওইটুকুই ডিফারেন্স আগের কেসের রেসপেক্টে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমি যদি নেট ডায়াগ্রাম দেখি তাহলে এরকম দেখবো, এখানে কারেন্ট থাকে, জানো নিশ্চয়ই এখানে কারেন্ট থাকে, আর এইটা পুরো ইএমএফ হয়েছে, তাহলে কি বলবো কারেন্ট আগে ভোল্টেজ পেছনে, তাহলে কি বলবো কারেন্ট লিডস দ্য ইএমএফ বাই ফেজ ফাই, ফাই ডিটারমাইন ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ফাই ক্যান বি ডিটারমাইন ফ্রম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল অর ফেজর ডায়াগ্রাম, যে কোনো একটা থেকে ক্যালকুলেট করতে পারো। তুমি যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে করতে চাও বা ফেজর ডায়াগ্রাম দিয়ে যা আসবে ওটাতেও তাই আসবে, তুমি বলবে কি বলবো না কারেন্ট লিডস, কি বলবো কারেন্ট লিডস ওভার ইএমএফ বাই ফাই ফেজ, ফাই বলতে 0 to 0 নয়, 0 থেকে গ্রেটার হবে, ফাই এর ভ্যালু আপ টু 90, যে কোনো ভ্যালু হতে পারে 0 থেকে 90 মাঝে যে কোনো ফাই ফেজ। ক্লিয়ার হয়েছে? আর এই সিচুয়েশনটা তখনই হয় যদি আমি বলি সিআর সার্কিট, লাইক সিআর সার্কিট। আর সিআর সার্কিট মানে বুঝতে হবে যে ক্যাপাসিটার রেজিস্টার থাকলে যেরকম হয় এখানে সেম, আমি অনেকবার রিপিট করলাম জিনিসটা, যে একটা ইন্ডাক্টর ক্যাপাসিটার প্রেজেন্ট আছে, ওরা অপোজিটলি ওরা আগে রিডিউসড হয়ে গিয়ে আইদার ক্যাপাসিটিভ নেচারের অর ইন্ডাকটিভ নেচারে, মানে এলসিআর সার্কিট কখনো কখনো এলআর নেচারে বিহেভ করে, মানে যেটা ইন্ডাকটিভ সার্কিট মতো, ইন্ডাকটিভ রেজিস্টিভ,
মানে ইন্ডাক্টর রেজিস্টার সার্কিটের মতো, আবার কখনো কখনো ক্যাপাসিটর রেজিস্টার সার্কিটের মতো বিহেভ করে, সিআর সার্কিটের মতো। যদি এক্সসি গ্রেটার দেন এক্সএল হয় তখন সিআর নেচারের হবে, আর যদি এক্সএল গ্রেটার দেন এক্সসি হয় তখন এলআর নেচারের হয়ে যাবে। বাস এইটুকুই ডিফারেন্স। চলো এবার তাহলে আমি বলতে পারি এটা যদি ইএমএফ এর এক্সপ্রেশন লেখো ই ইকুয়ালস টু ই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, এটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই, ক্যাপিটাল ই দিয়ে লেখো, অসুবিধা নেই। আই যদি আমি বলি তাহলে আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, কারেন্ট লিড করছে তাহলে প্লাস ফাই বলবো, ফাই এর ভ্যালু ডিটারমাইন করবো ফ্রম দিস ট্রায়াঙ্গেল ট্যান অফ ফাই দেখিয়ে দিতে পারো, ট্যান ফাই ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, তুমি এটাকে ফাই বলছো, উল্টে দেখো, তাহলে এটাকে লিখতে পারো এক্সসি মাইনাস এক্সএল বাই আর, কেউ চাইলে এটাকে এখান থেকেও লিখতে পারে। দেখো এটার ফাই যদি এটা বলি তাহলে কত লিখবো না, এই ডিফারেন্সটা কত না ভিএল ভি নট সি মাইনাস ভি নট এল বাই ভি নট আর বলছো না, আর এদের ভ্যালুগুলি যদি দেখো আই নট কমন নিয়ে নাও তাহলে বলবে এক্সএল মাইনাস এক্সসি মাইনাস এক্সএল বাই আই নট ইন্টু আর, আই নট কেটে দাও, কি পেলে এই জিনিসটাই পেয়ে যাবে। দেখো মানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে বের করো, ফেজর ডায়াগ্রাম থেকে করো, বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে বেরো, রেজাল্ট কিন্তু আমার অলওয়েজ সেম আসবে প্রতিটা কেসে। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি ট্যান ফাই ফেজর ডায়াগ্রামে যে ফাইটা বেরোবে সেটা এইরকম ভাবে রিলেটেড হবে আই এর এক্সপ্রেশন, তাহলে আই ইকুয়ালস টু এটা বলতে পারি আই ইকুয়ালস টু আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। এবার তুমি আই নটটা পেলে করতে, কারণ আই নট করেসপন্ডিং টু পিক ভ্যালু অফ ইএমএফ, যেটা ই নট বাই জেড করলে পেয়ে যাবো ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, ইম্পিডেন্স জেড দিয়ে ডিভাইড করলে কারেন্টের পিক ভ্যালু পেয়ে যাবে। ইম্পিডেন্স সার্কিটের এই রিলেশন থেকে ডিটারমাইন করি, বুঝে গেছো? এবার লাস্ট কন্ডিশন, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, আমি বলেছি বারবার যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রতিটা বোর্ডসে হোক বা এন্ট্রান্স হোক যে কোনো কিছুর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যে যদি আচ্ছা এখানে কি বলবো, কারেন্ট লিড করছে মানে যদি আমি ডায়াগ্রাম বলতাম মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতাম, আবারও বলতে পারি যে গ্রাফিক্যালি যদি কখনো তোমাকে এরকম প্লট একটা দেয় যে গ্রাফিক্যালি দেখাচ্ছে এরকমভাবে ভোল্টেজটা এরকম অ্যান্ড কারেন্টটা এইরকমভাবে, কারেন্টটা তার আগে আগে একটু যাচ্ছে, ভোল্টেজ অ্যান্ড কারেন্টের গ্রাফটা এরকম দেখাচ্ছে, কারেন্টটা একটু আগে আগে হয়ে যাচ্ছে সব কিছু, দেখো একটু আগে হয়ে গেছে, ওর জিরোটা আগে থেকে হয়ে গেছে, লজিকটা এটা বুঝতে হবে, ওর জিরো আগে হয়ে গেছে, তাহলে কি কারেন্ট লিড করছে, কতটা ফেজ ডিফারেন্স হচ্ছে এইটা, এটা হচ্ছে 5 ফেজ ডিফারেন্স। তাহলে সেখানে বলছি এটাকে কারেন্ট বললাম আর এটাকে বললাম ভোল্টেজ, ইএমএফ বা ভোল্টেজ যাই বলো, তাহলে সেখানে আমি বলতে পারি যেটার অপশান কি হতে পারে, এলসিআর হতে পারে, এলসিআর সিচুয়েশন হতে পারে, অর হতে পারে শুধু সিআর। সিআর হলে তো বুঝতেই পারছো, আর এলসিআর হলে কি বলবো না এক্স সি গ্রেটার দেন এক্সএল, এক্সসি গ্রেটার দেন এক্সএল, তবে এই সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, যেটা এখন ডিসকাস করবো। লাস্ট কন্ডিশন যদি আমি এরকম ভাবে বলি, মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি, আমি এক্সএল আর এক্সসি দুজনকে রেখে যখন কাজ করছি না তখন আগে ওদের থেকে একটা কিছু বানাচ্ছি, এক্সএল বা এক্সসি তুমি অ্যাজিউম করে নাও যে এদের মারামারি করে আলটিমেট এল আছে, তাহলে এক্সএল শুধু আর আর তো আছেই। যদি এক্সএল এক্সসি বলা হয় সি গ্রেটার এক্সসি গ্রেটার, তাহলে এক্সএল আর এক্সসি মিলিয়ে নেট একটা এক্সসি অ্যান্ড আর, এক্সসি অ্যান্ড আর সার্কিট আছে, মানে আর অ্যান্ড সি সার্কিট। তো এইভাবে আমরা যদি পরের সিচুয়েশন লাস্ট কন্ডিশন যেটা আমি বলছি যে এটা হতে হতে এক্স্যাক্টলি এটা কিন্তু পার্টিকুলার সিচুয়েশন, ব্যাপারটা বোঝাই তোমাকে কি করে হয়, ইকুয়াল কি করে হতে পারে। আমি বললাম এক্সএল ইকুয়ালস টু এক্সসি, এক্সএল ইকুয়ালস টু এক্সসি, তুমি বলবে তাহলে ভিএল নট ইকুয়ালস টু ভিএলসি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা তখন যা ডিসকাস করেছিলাম সেটা ওয়াইজ এল অ্যান্ড সি ঝামেলা করে তো ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্সএল অ্যান্ড এক্সসি এক্স্যাক্টলি ইকুয়াল অপোজিট হলে তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সার্কিটটা তো শুধুই বলবে রেজিস্টার আছে জানো, লজিকটা বোঝার চেষ্টা করো, এক্সএল আর এক্সসি যদি ইকুয়াল হয়, এরা যেহেতু অলওয়েজ অপোজিট, তাহলে এদের নেট এফেক্ট ক্যান্সেল আউট করবে, নেট এফেক্ট যদি ক্যান্সেল আউট করে তাহলে আমি বলতে পারি রেজাল্টেন্ট শুধু যেন রেজিস্টার, তাহলে তুই কি বলবে এতক্ষণকার লজিক ওয়াইজ এটা রেজিস্টার সার্কিট না, শুধু রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর ক্যান্সেল আউট হয়ে গেছে জানো, অপোজিটলি ইকুয়াল, তাহলে আমি বলতে পারি পিওর রেজিস্টিভ সার্কিট হিসেবে বিহেভ করবে। আগেটা কি বলেছিলাম, যদি এক্সএল গ্রেটার দেন এক্সসি হয় তাহলে ওটা এলআর সার্কিটের মতো বিহেভ করবে, যদি এক্সসি গ্রেটার দেন এক্সএল হয় তাহলে ওটা সিআর সার্কিটের মতো বিহেভ করবে। এখন আমি বলতে চাইছি যদি এক্সএল ইকুয়ালস টু এক্সসি হয়ে যায় তাহলে ওটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করবে, অনলি আর কন্টেনিং সার্কিট যেরকম হয় পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করবে। ক্লিয়ার হয়ে গেছে? তো সেখানে আমি বলছি যে এই জিনিসটা আচ্ছা এইটার আগে বলছি যখন বলে দিই একটু কিভাবে হয়, এটা কি করে হতে পারে। তো এক্সএল ইকুয়ালস টু এক্সসি মানে তুমি বলবে যে এই সিচুয়েশনে আমার ফেজর ডায়াগ্রামটা এরকম হবে, এদিকে ভি আর বলবে, যেখানে ভি নট আর বলবে, যেখানে কি কারেন্টের ভ্যালু আছে, অ্যান্ড এইদিকে এক্স ভি নট এল যেটা বলতে চাইছো ততটাই লেন্থের ভি নট সি বলবে, যেই কারণে এটাকে রিডিউস করে যখন বলবে শুধু এটাই পেয়েছো ভি নট আর, আর কিছু পাওনি,
আর এদিকে কিছু পাওনি, জিরো হয়ে গেছে। তাহলে এটাকে আমি ইএমএফ বলতে পারি। তুমি তো কোনো একদিকে কিছু পেলে তবে তো রেজাল্টেন্ট। আমার ওয়াই নেট কম্পোনেন্ট জিরো, ওয়াই এর নেট রেজাল্ট জিরো, তাহলে আমি এটাকে ইএমএফ বলতে পারি। তখন বলবো কি অ্যাপ্লাইড ইএমএফ যেটা, সেটাই তোমার একাই ভোল্টেজ নিচ্ছে। এটা ঝামেলা করে ক্যান্সেল আউট হয়ে গেছে, বললাম যে ইকুয়াল এন্ড অপোজিট করে। তাহলে পুরো ইএমএফটাই অ্যাক্রস রেজিস্টার চলে গেছে, মানে পিওরলি রেজিস্টিভ সার্কিট। আমরা এতক্ষণ বলছিলাম এলআর সার্কিটের মতো বিহেভ করবে, লাইক এ সিআর সার্কিট। এখন বলছি লাইক পিওরলি রেজিস্টিভ সার্কিট। এই কন্ডিশনে আমি কি বলতে পারি? পিওরলি রেজিস্টিভ সার্কিট। তুমি এটাকে যদি ইএমএফ বলো তাহলে কি বলবে? আর ভেবে দেখো, এটা যদি এটা হয়, তোমার জেড এর কন্ডিশন কি বলে? জেড এর কন্ডিশন আছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি। আচ্ছা, আমি জেনারেলি ডিফারেন্স দিয়ে বলি, এক্সএল মাইনাস এক্সসি, যেটা বড় সেটা আগে নিয়ে নেবে। কিন্তু এটা ইকুয়াল তো জিরো হয়ে যাবে। তাহলে জেড ইকুয়ালস টু কি হলো? পুরো সার্কিটের ইম্পিডেন্স জাস্ট লাইক রেজিস্টার। পুরো সার্কিটের ইম্পিডেন্স পিওরলি রেজিস্টারের মতো বিহেভ করছে। ইম্পিডেন্স মানে জাস্ট রেজিস্টার, আর ইম্পিডেন্স মানে রেজিস্টার। ইম্পিডেন্স যদি জাস্ট রেজিস্টার বলো, তাহলে এই ইন্ডাক্টর ক্যাপাসিটার মিলিয়ে কিছু এফেক্টই করেনি সার্কিটে। তাহলে কারেন্ট আমি যদি, আচ্ছা এইটা ভেবে দেখো তো, এই সিচুয়েশানে পুরো সার্কিটের ইম্পিডেন্স সবচেয়ে লোয়েস্ট ভ্যালু না? হ্যাঁ কি না? পুরো সার্কিটের এইখান থেকে এটা স্কোয়ার টার্ম তো, এক্সএল মাইনাস এক্সি করো বা এক্সি মাইনাস এক্সএল করো, এটাকে হোল স্কোয়ার করলে পজিটিভ নেগেটিভ যাই হোক এটা পজিটিভ একটা টার্ম আসবে। অ্যান্ড তার সাথে যদি রেজিস্টারকে স্কোয়ার করে অ্যাড করো, তাহলে পুরো টার্মটা রেজিস্টারের যা ভ্যালু সেটা কনস্ট্যান্ট, সেটার সঙ্গে কিছু অ্যাডেড হবে। তাহলে অবভিয়াসলি জেডের ভ্যালু আদার যে কোনো কন্ডিশনে এইটা কিছু অ্যাডেড ফ্যাক্টর দিচ্ছিল, যেই কারণে অলওয়েজ বলতে পারি যে জেডের ভ্যালু অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু আর। আর এক্স্যাক্টলি এই ইকুয়াল কেন রাখলাম না, এই যে সিচুয়েশনটা যখন তুমি বলছো যেখানে জেডের ভ্যালু কিনা এক্স্যাক্টলি আর, এক্সএল অ্যান্ড এক্সি প্রপারলি ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে সেখানে আমি বলতে পারি যে পিওরলি রেজিস্টিভ সার্কিট। আর একটা জিনিস বলো, তুমি যদি পিক ভ্যালু অফ কারেন্ট বলতে তাহলে কি হতো? না, পিক ভ্যালু অফ কারেন্ট ইকুয়ালস টু আমরা বলেছি পিক ভ্যালু অফ ইএমএফ বাই রেজিস্টার করলে যেটা পাবো, নট রেজিস্টার বাই জেড করলে যেটা পাবো। এলসিআর সার্কিট বলছে যে সব কম্পোনেন্টকে নিয়ে হলো। তাহলে এইখানে তুমি বলো যতগুলো কেস ডিসকাস করলাম তাদের মধ্যে এই কেসে জেডের ভ্যালু সবচেয়ে মিনিমাম, যেহেতু তুমি বলছো রেজিস্টার জাস্ট আছে আর আদার কিছু নেই, মানে এর থেকে বেস্ট কিছু হতে পারে না, এর থেকে কম রেজিস্ট্যান্স আর হয় না, কম ইম্পিডেন্স হয় না। ইম্পিডেন্স ইকুয়ালস টু জাস্ট রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমি বলতে পারি কারেন্টের ভ্যালু উইল বি ম্যাক্সিমাম। পিক ভ্যালু অফ কারেন্ট যতগুলো কেস বলেছি সবচেয়ে, মানে কারেন্টের তো এক্সপ্রেশন আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস মাইনাস সামথিং। এখানে আমি কি বলতে পারি না, একদম হাইয়েস্ট পিক ভ্যালু নিয়ে কারেন্টের র্যাক করবে। আর এখানে তুমি যদি বলো ভোল্টেজ ইকুয়ালস টু ইএমএফ ইকুয়ালস টু কি লিখেছো না, ই নট ইন্টু সাইন অফ ওমেগা টি অ্যাজ ইউজুয়াল। কারেন্টের ভ্যালু যখন লিখবে তখন লিখবে আই ইকুয়ালস টু আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি। এই যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইএমএফ সবই ওর সঙ্গেই আছে। এখানে কি বলবে না, ইন ফেজ একদম পিওরলি শুরুর সার্কিট আবার এসে মিলে গেছে। পিওর রেজিস্টার যেভাবে ডিসকাস করতাম একদম সেম জিনিস, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ একই সঙ্গে পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করবে, লাইক এ পিওরলি রেজিস্টিভ সার্কিট, like a purely R circuit, resistive। ক্লিয়ার হয়ে গেছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে আমি যদি ভোল্টেজ যেটা ভ্যালু মিনিমাম বললাম, কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাহলে আই নটের যতগুলো কেস আছে, আই নটের যতগুলো কেস আছে, মানে যত পিক ভ্যালু কারেন্ট হতে পারে, পিক ভ্যালুরও পিক ভ্যালুরও ম্যাক্সিমাম হাইস্ট কেস সেটা হচ্ছে ই নট বাই জেড। জেড না লিখে আমি তখন আর বলবো না, জেড ইকুয়ালস টু আর হলে তবেই তো ম্যাক্সিমাম বলছি। এখন কথাটা হচ্ছে এই ভ্যারিয়েশনগুলো এত কিছু আমি বলছি কি করে? যে তুমি বলছো যে এক্সএল ইকুয়ালস টু কখনো এক্সি হচ্ছে, এক্সএল লেস দেন এক্সি হচ্ছে, এক্সএল গ্রেটার দেন এক্সি হচ্ছে, এগুলো কিসের উপর ডিফার করছে, কোন বেসিসে আমি ডিফার করাচ্ছি সেইটা আমি যদি বলি। আচ্ছা, এর ক্ষেত্রে ফেজর ডায়াগ্রাম বলে দিয়েছি। ফেজর ডায়াগ্রাম এটা, এক্সএল এক্সি লেন্থ ইকুয়াল ওয়াই এক্সিস কেটে গেছে, জাস্ট এক্স এক্সিসের নেট থেকে গেছে। আর যদি গ্রাফিক্যালি বলা হয় তাহলে গ্রাফিক্যালি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সেম ফেজে থাকবে, ভোল্টেজ অ্যান্ড কারেন্টটা সেম ফেজে থাকবে বলতে জাস্ট আমি বলতে পারি এটাকে প্লট করা যায় এরকমভাবে, ভোল্টেজ আর কারেন্ট ধরে না ওর সঙ্গে সঙ্গেই যাবে, যখন এর পিক হবে ওরও পিক। রেজিস্টিভ সার্কিটে যা যা করেছো এখানে সেম হয়ে গেছে। এই হচ্ছে ওভারঅল ডিসকাশন। রেজোন্যান্সের ব্যাপারে আলাদা করে আমি একটা আলাদা ভিডিও বানাবো, ওখানে অনেক কিছু ডিসকাশন হবে। এইটুকু শিখলে কিন্তু এরপরে অনেক কিছু হয়। আপাতত বোঝো যে পিওরলি রেজিস্টিভ সার্কিটের মধ্যে বিহেভ করবে যখন এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়ে যাবে। কিন্তু এতক্ষণ আমরা যে তিনটে কন্ডিশন আনলাম, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কেস অ্যারাইজ করলো, এটা কেন হলো, কি করে হয় এই জিনিসটা, সেটা যদি বুঝতে চাও, আচ্ছা সেটা বুঝতে চাইলে তোমাকে ফার্স্টে যেটা করতে হবে যে আগে ভ্যারিং কোয়ান্টিটি কোনটা না, আমরা ফার্স্টেই বলবো এই তিনটে কোয়ান্টিটির মধ্যে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আছে রেজিস্টার,
আমরা যখনই এই এক্সএল অ্যান্ড এক্সসি বলেছিলাম সেগুলোকে এল বলিনি, কিন্তু মনে আছে আশা করি যে বারবার বলেছিলাম কখনো এটা ভাবতে যাও না এল 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 নয়, রেজিস্টার আর ও কোনোভাবেই ডিফার করবে না। একটা রেজিস্টার সার্কিটে এসে জুড়ে দিলে মানে কিন্তু সার্কিটের রেজিস্টিভ পার্ট যেটা সেটা ফিক্সড হয়ে গেল। পড়ে থাকলো কি ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার, তারা ডিফার করতে পারে কিসের বেসিসে। এদের এক্সপ্রেশনগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে আর যেটা বলেছো আর কখনো পাল্টায় না, ওই রেজিস্ট্যান্স সারা জীবন কনস্ট্যান্ট থাকবে। যখনই একে নিয়ে এসে ইউজ করবে তাহলে আমি বলতে পারি কনস্ট্যান্ট থাকবে। বাট এক্সেল যেটা বলেছো ইন্ডাক্টর নয়, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, যেটা ইন্ডাক্টরের অপোজিশন, যেটাকে আমরা কি লিখি না ওমেগা ইন্টু এল লিখি, কি লিখি না মনে আছে আশা করি। আর এক্সসি ইকুয়ালস টু কি লিখি না ওমেগা সি 1/, এখান থেকে বলছি যে এক্সেল কোয়ান্টিটিটা প্রপোর্শনাল টু ওমেগা। হোয়াট ইজ ওমেগা? ওমেগা হচ্ছে এই এসি যেটা অ্যাপ্লাই করেছো তার যে ফ্রিকোয়েন্সি, মানে আমি এই এসিটা ফ্রিকোয়েন্সি কি করে ভ্যারি করাই। আমি বললাম এই সোর্সটা একটা হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করে, তুমি বললে সোর্সটা এরকমভাবে ভোল্টেজ ভ্যারি করছিল ধরে নাও। আমি বললাম একই ভোল্টেজ রেখে ভোল্টেজ পাল্টাবো না, কিন্তু ভোল্টেজটা কুইক চেঞ্জ করবো। ধরে নাও এটা 10 ভোল্ট বললাম, আমি বললাম 10 ভোল্টেজ রেখে কত তাড়াতাড়ি চেঞ্জ করছি দেখো, 10 প্লাস 10 টু মাইনাস 10 হলো কি। যতক্ষণে এর ধরে নাও একটা কমপ্লিট হয়েছে, ওর ততক্ষণ কটা কমপ্লিট হয়ে গেছে 1 2 3, তিনটে, 3 টাইম ফ্রিকোয়েন্সিটা এইভাবে ভ্যারি করাতে পারি। যেখানে পিক ভ্যালু ধরে নাও, এই পিক ভ্যালু কত 10 ভোল্ট বলেছিল, আমি বললাম ভোল্টেজে পিক ভ্যালু তুমি এখানেও 10 রেখেছো ধরে নাও, আই নট বললাম, এর আই নট যায়, এর আই নট নেই, 10 ধরে নাও। এটা ভোল্টেজ না পাল্টেও ফ্রিকোয়েন্সি পাল্টাতে পারি। ফ্রিকোয়েন্সি পাল্টানো মানে কুইকলি চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে। আর যেটা বলতে পারি যে কম টাইমের মধ্যে কভার করছে, এসিটা ফ্রিকোয়েন্টলি সাইকেল কমপ্লিট করছে। তাহলে এখানে আমি বলতে পারি এই এসির মধ্যে এটা হাই ফ্রিকোয়েন্সির এসি। ক্লিয়ার হয়েছে? যাতে কিন্তু ভোল্টেজ পাল্টায়নি, শুধু ফ্রিকোয়েন্সিটা পাল্টে গেছে, মানে খুব কুইক চেঞ্জ হচ্ছে, র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি এসি। বাট বাকি সব। এবার কথাটা হচ্ছে এইরকমভাবে যদি ফ্রিকোয়েন্সি বাড়ায়, আবার কেউ চাইলে এটার থেকে আরও উল্টোও করতে পারে, এর থেকে আরও ওয়াইড রেঞ্জে আনতে পারে। ভোল্টেজটা সেম ভ্যালু রেখে দাও, এটা 10 ভ্যালু রাখলো, ধরে নাও 10 ভ্যালু রেখেছি, আপ টু 10 প্লাস 10, আচ্ছা একটু হাইট হবে সামথিং লাইক প্লাস 10 টু মাইনাস 10। একইভাবে ভোল্টেজ পাল্টাচ্ছি না, কিন্তু অনেকটা টাইম ধরে ওই 10 ভোল্টেজ রেখেছি আপ টু 10 মাইনাস 10, 10 মাইনাস 10, কিন্তু অনেকটা টাইম ধরে, লং টাইম ধরে ওটা চেঞ্জ হচ্ছে। এটা একটা সাইকেল কমপ্লিট করতে এর দুটো সাইকেল, এর একটা সাইকেল, এর একটা সাইকেলে 3টে সাইকেল, মানে একটা সাইকেল কমপ্লিট হতে 3টে সাইকেল, আর এই ততক্ষণ হাফ সাইকেল। বুঝতে পারছো, এটা সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি, এটা একটু গ্রেটার, এটা একদমই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে এরকমভাবে এসি ফ্রিকোয়েন্সিটা পাল্টানো যায়। শুধু এটুকু মনে রাখো এসি ফ্রিকোয়েন্সি আমরা ভ্যারি করাতে পারি। এখন কথাটা হচ্ছে আমরা এটার লজিক ওয়াইজ বলেছিলাম যে ইন্ডাক্টরের যে এফেক্টিভ অপোজিশন, যেটাকে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলেছো, সেটা প্রপোর্শনাল টু কি বলেছো তুমি ওমেগা। তাহলে ওমেগা যত বাড়াবো এই ফ্রিকোয়েন্সি, এটাতে আমি কি বলবো যে এইটার ক্ষেত্রে এক্সেল যা হবে, এইটার ক্ষেত্রে এক্সেল যদি হয়, ধরো আমি বললাম এইটার ক্ষেত্রে আমি 3টে কম্পেয়ার করছি, তুমি বলো এইটা এক্সেল বললাম, এই কেসে এক্সেল বললাম, এই কেসে এক্সেল বললাম, কোন কেসে এক্সেল সবচেয়ে হাইয়েস্ট হবে বলো তো? যত ফ্রিকোয়েন্সি বেশি হয় এক্সেল তত বাড়ে। তাহলে আমি এক্সেল সবচেয়ে কম এটা বলতে পারি, সবচেয়ে বেশি এটা বলতে পারি, আর এটা হচ্ছে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হচ্ছে হাইয়েস্ট এক্সেল। তাহলে দেখো এর ওমেগা বেশি, অনেক কুইক ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ, ফ্রিকোয়েন্সিটা অনেকটা হাই। তাহলে আমি বলতে পারি এটা যেহেতু অনেকটা হাই ফ্রিকোয়েন্সিতে ভ্যারি, তাহলে এর ক্ষেত্রে আমি বলতে পারি যে এক্সেলটা সবচেয়ে হাইয়েস্ট হবে। সিমিলার লজিকে যখন তুমি এক্সির কথা বলছো, তাহলে এক্সিটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ওমেগা বলেছো, তাহলে ওমেগা মানে বুঝতে পারছো তো, ওমেগা ইকুয়ালস টু 2πf বলা হয় না, যেটা লিনিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড, এই যে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এফ যত বা ওমেগা যত কম হবে তত এক্সেল বেটার হবে। তাহলে এর জন্য এক্সি, তাহলে এর জন্য আমি এক্সি যদি কম্পেয়ার করতাম, এক্সি লজিকটা বোঝার চেষ্টা করো। এইরকম একই ভোল্টেজের এসি এখানে জয়েন করলাম, ভোল্টেজটা পাল্টে দিয়ে ভোল্টেজ সেম রেখে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির আরেকটা এসি জয়েন করলাম, তাহলে একই ভোল্টেজ দিচ্ছি, শুধু সোর্সটা একটু কুইক চেঞ্জ হচ্ছে, স্লোলি চেঞ্জ হচ্ছে। তাহলে এরকম এসি জয়েন করছো, বাকি সব কম্পোনেন্ট আনচেঞ্জ রেখেছো। তাহলে এরকম ভেবো না যে যতক্ষণ এতক্ষণ ডিসকাস করছিলাম না এক্সেল গ্রেটার, এক্সি লেস, এক্সেল ইকুয়ালস টু এক্সি, এক্সেল লেস, এক্সি গ্রেটার, এরকম যে এই ডিসকাশন করছিলাম সেটা মানেই নয় বারবার আমি এক্স পাল্টাচ্ছি, বারবার ক্যাপাসিটি পাল্টাচ্ছি, ইন্ডাক্টর পাল্টাচ্ছি, এরকম নয়। আমি ফ্রিকোয়েন্সি পাল্টালেই কাজ কমপ্লিট। এসি সোর্সটাকে ডিফার করিয়ে দিলে বা তার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টেবল যদি কোনো নব থাকে, মানে অ্যাডজাস্ট করানো যায়, তাহলে আমি সেইটাকে পাল্টেই কিন্তু সব কেসগুলো আমি ক্রিয়েট করতে পারি। অ্যান্ড সেখানে বলছি যদি এরকম সিচুয়েশন হয় যেখানে তুমি বলছো এই একই ক্যাপাসিটারটা তার যে রিঅ্যাক্ট্যান্স, যেটা এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বলছো, সেটা এইটার জন্য
সবচেয়ে ম্যাক্সিমাম হবে, এটার জন্য সবচেয়ে মিনিমাম হবে, এটাতে একটু গ্রেটার, এটাতে আরও গ্রেটার। ফিল করার চেষ্টা করো। আমি বললাম যত ফ্রিকোয়েন্সি হাই হয় ওমেগা যত হাই সি তত কমে, তাহলে যত হাই ফ্রিকোয়েন্সি তত কম অপোজ বাই ক্যাপাসিটার। তাহলে হাই ফ্রিকোয়েন্সি এসিকে ক্যাপাসিটার কম অপোজ করে, মানে এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এটা তার থেকে কম, এটা একদমই মিনিমাম। তাহলে এখানে হচ্ছে সবচেয়ে বেশি অপোজ, মানে ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সবচেয়ে হাইয়েস্ট, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সবচেয়ে লোয়েস্ট, এটা হচ্ছে মিডিয়াম। আশা করি বুঝে গেছো। এখন আমি একটু গ্রাফিক্যালি ব্যাপারটা বোঝাবো যে কি ওয়েতে ডিফার করে। এই গ্রাফিক্যালি ব্যাপারটা মানে আমি জাস্ট ব্যাপারটা ইউটিলাইজ করানোর চেষ্টা করছি যে কি করে করতে পারি এটা। তুমি ধরে নাও আমি জাস্ট ভ্যারিয়েশন অফ এক্স বলছি, এটা যদিও এলসিএস সার্কিট আমরা ডিসকাস করবো ডিটেলে। তার আগে আমি বলি যে গ্রাফিক্যালি যদি তোমাকে প্লট করতে বলি, ধরে নাও ওমেগা ফ্রিকোয়েন্সি করসপন্ডিংলি এক্স এল, এক্স সি, এক্স এল, এক্স সি অ্যান্ড আর তিনটেই প্লট করছো পরপর। তুমি বলো ওমেগা যদি পাল্টাই, আর এর কিচ্ছু এসে যায় না, আর কনস্ট্যান্ট বলেই দিয়েছো। তাহলে আর যদি আমি কনস্ট্যান্ট বলি তাহলে আমি পিওরলি বলতে পারি যে ও যেরকম আছে সেরকম থেকে যাবে। ক্লিয়ার না? মানে এই ফ্রিকোয়েন্সি পাল্টালো না পাল্টালো, ফ্রিকোয়েন্সি হাই হোক লো হোক, এসি না হয়ে ডিসি হোক, ইভিন নো ম্যাটার, রেজিস্টার রেজিস্টার। কিন্তু ইন্ডাক্টর ক্যাপাসিটার ডিফারেন্টলি বিহেভ করবে। তুমি একটু ভেবে দেখো যে ইন্ডাক্টর ক্যাপাসিটারে যদি সিচুয়েশন আমি বলি, ইন্ডাক্টর বলবো ওটা লিনিয়ারলি ভ্যারি করছে এরকম ভাবে, ভ্যারিয়েশন মনে আছে ওমেগার সাথে এক্সএল এর ভ্যারিয়েশন এরকম করেছিলাম। আচ্ছা এটাকে আমি বললাম এক্সএল, এটাকে বললাম এক্সএল। এক্সসি কি বলেছো? ইনভার্সলি প্রপোর্শনাল টু ওমেগা, যত ওমেগা বাড়াবে তত ওটা মনে আছে, মনে আছে আশা করি। এটাকে আমি বললাম এক্স, এটাকে আর বলেছি, এটাকে বলেছি এক্স সি। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা জায়গা দেখো যে এর ভ্যালুটা শুরুতে 0 ছিল, আর মানে ফ্রিকোয়েন্সি খুব লো হলে ফ্রিকোয়েন্সি টেন্স টু 0, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স টেন্স টু 0, আগে ডিসকাস করেছি। ফ্রিকোয়েন্সি টেন্স টু 0, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স টেন্স টু 0, বাট ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স টেন্স টু ইনফিনিটি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স টেন্স টু ইনফিনিটি, খুব হাই। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি খুব হাই হয় এই সিচুয়েশনে, আমার কাছে একটা জিনিস বলো তো, জেড, আচ্ছা জেড ছেড়ে আমি জাস্ট এই ডিসকাশনটা করতে চাইছি যে এই পয়েন্টে গিয়ে এর ভ্যালু বাড়তে বাড়তে এর ভ্যালু কমতে কমতে একটা জায়গায় কোইনসাইড হয়ে গেল। শুরু করলো দুজন, একজন 0 ভ্যালু দিয়ে, একজন প্রচুর হাই ভ্যালু দিয়ে, এক্সএল অ্যান্ড এক্সসি বলছি, রেজিস্টার তো কনস্ট্যান্ট আছে ছেড়ে দাও। তাহলে সেখানে আমি বলছি যখন ওমেগা পাল্টাচ্ছ না তখন এক্সএল গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে যাচ্ছে, এক্সসি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। ধরো এ 0 দিয়ে স্টার্ট করলো, ও 500 দিয়ে স্টার্ট করলো, তাহলে এর ভ্যালুটা 10, 20, 50, 100, এর ভ্যালুটা আস্তে আস্তে কমছে, 400, 200, 100। তাহলে একটা টাইম আসবে না যে 100 ম্যাচ করে যাবে, লাইক কিছু একটা ভ্যালুতে যখন বলবো এর ভ্যালু বাড়তে বাড়তে ওর ভ্যালু কমতে কমতে, 0 থেকে স্টার্ট করেছিল 500, 0 থেকে বাড়ছে আর 500 থেকে কমছে, একটা টাইমে তুই মিট করবে, আর সেটা কোনো একটা পার্টিকুলার জায়গায় এসে মিট করে গেল ধরলাম। তাহলে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে মিট করলো, ধরে নাও ওমেগা নট। এখন আমাকে বলো এর আগের যে রিজিয়ান আর এর পরের যে রিজিয়ান, রিজিয়ান নয় আমি ফ্রিকোয়েন্সিতে বলছি, মানে যদি আমি বলি ওমেগা, ওমেগা নট যা ভ্যালু তার থেকে যদি ওমেগা লেস হয়, কোন রিজিয়ানটা দেখা যাচ্ছে বুঝতে পারছো? এদিকে রিজিয়ান। তাহলে ওমেগা নটের থেকে যদি ওমেগা কম হয়, ওমেগা তো ভ্যারি, এটা একটা পার্টিকুলার ওমেগা যেটাকে ওমেগা নট বলছো, তাহলে এই পার্টিকুলার সিচুয়েশনটা বলতে পারো না। এখানে আমি দেখতে পাচ্ছি পিওরলি এক্সএল ইকুয়ালস টু এক্সসি, দেখো এটা এক্সএল এটা এক্সসি মিট করে গেছে, তাহলে এক্সএল ইকুয়ালস টু এক্সসি হয়ে গেছে। এই রিজিয়ানে আমি কি বলতে পারি, এই রিজিয়ান পুরোটাতে কি বলা যায় বলো? এখানে দেখতে পাচ্ছি এক্সএল ছোট, এক্সসি বড়, বলতে পারি কি পারি না দেখে বোঝা যাচ্ছে আশা করি। যে কোনো জায়গায় এটা চেক করো, আর কে নিয়ে ডিসকাস করো না, আরটা এখানে আছে ভেবেও না, এখানে আরটা তো আছেই বোঝা যাচ্ছে। আচ্ছা আরটা বলতে সরিয়ে দাও তো, ঝামেলা করবে বেকার, আরটাই করে লাভ নেই। তাহলে বলতে পারি এর আগের রিজিয়নে দেখো আমি কোনো একটা ফ্রিকোয়েন্সিতে যদি কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যদি চেক করি, এক্সএল কত না এইটুকু, এক্সসি কত এইটা, এক্সসি হচ্ছে পুরোটা, এক্সএল কত এইটুকু, তাহলে এক্সএল মাইনাস এক্সসি কতটা এইটুকু। বোঝার চেষ্টা করো ডিফারেন্স কোনটা, এইটা বলছো পুরো এক্সসি, এক্সএল কতটুকু না এইটুকু, তাহলে এক্সএল মাইনাস এক্সসি কতটুকু হবে এইটুকু, এটাকে বলছি এক্সএল মাইনাস এক্সসি। জাস্ট লাইক এক্স ধরো, এক্স ধরো তুমি যেটা জেড লিখছে না বারবার, জেড ইকুয়ালস টু কি লিখছো আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি হোল স্কয়ার, আমি এক্সএল মাইনাস এক্সসিটাকে এক্স গুণিত এক্স স্কয়ার লিখো। ক্লিয়ার হয়েছে? সেম এখানে কি হলো এক্সএল ইকুয়ালস টু এক্সসি। পরের রিজিয়ন যখন চলে গেলে ওমেগা টপকে, তাহলে সেই রিজিয়নে আমি আবার দেখতে পাচ্ছি পরের রিজিয়নে সেখানে
আবার এলটা বাড়তে বাড়তে এই কমতে কমতে এল আবার টপকে বেরিয়ে গেছে, সি কমে গেছে, তাহলে এক্স সি লেস দেন এক্সএল। তাহলে এখানে আমি বলতে পারি এই রিজিয়নে যখন ওমেগার ভ্যালুটা কি বলছো, তাহলে এইটা লেস হলে কি বললাম, ওমেগা নট একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এই ওমেগা নট পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কি দেখতে পাচ্ছি না, ওমেগা নট পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমি দেখতে পাচ্ছি ওমেগা নটের থেকে লেস ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি, ওমেগা নটের থেকে লেস ফ্রিকোয়েন্সি এই রিজিয়নে এক্স সি গ্রেটার দেন এক্সএল। ওমেগা ইকুয়ালস টু ওমেগা নটে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ইকুয়ালস টু এক্সএল ইকুয়ালস টু এক্সসি, কেন ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ওটা হয়েছে, বুঝছো ফ্রিকোয়েন্সিটাকে ডিফাইন করেছো এরকম, তাহলে এটা আমি বলতে পারি এক্সএল ইকুয়ালস টু এক্সসি। আর যদি দেখি ওমেগা নট লেস দেন ওমেগা আর ওমেগা গ্রেটার দেন ওমেগা নট, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি তো তাহলে এই সিচুয়েশনে আমি যদি বলি ওমেগা গ্রেটার দেন ওমেগা নট, এই রিজিয়নটা যেখানে আমি বলছি ওমেগার ভ্যালু ওমেগা নটের থেকে গ্রেটার, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি এক্সএল উইল বি লেসার দেন এক্সসি, এক্সএল উইল বি গ্রেটার দেন এক্সসি। তাহলে এইটা বলতে আমি কি বলবো, এইটা বলতে পিওরলি রেজিস্টিভ সার্কিট, মনে আছে আশা করি কেন বলেছিলাম এক্সএল এক্সসি জিরো হয়ে গেলে তুমি জেড এর যদি আমি এক্সপ্রেশন বলি তাহলে বুঝতে পারবে জেড ইকুয়ালস টু কি লিখেছিলে, root over of r square plus xl minus xc or difference of xl xc যা বলতে পারো তার হোল স্কয়ার বলেছিলাম। তাহলে এবার আমাকে বলো যে এই দুটো ডিফারেন্স যদি পজিটিভ আসুক নেগেটিভ আসুক তো ওভারঅল কন্ট্রিবিউশন আসে, কিন্তু যখনই এইটার ভ্যালু জিরো হয়ে যায় যখন ইকুয়াল হয়ে যায় তাহলে সেই সেন্সে সবচেয়ে মিনিমাম রেজাল্ট আসে, কোনো স্কোয়ার টার্মের মিনিমাম ভ্যালু জিরো হতে পারে, তাহলে সেই সেন্সে জেড এর ভ্যালু মিনিমাম হয়ে যায় অ্যান্ড পিওরলি রেজিস্টারের মতো বিহেভ করে, এটাকে বলবো রেজিস্টিভ সার্কিট। এটা লাইক এল আর, এটা বলবো লাইক কে সি গ্রেটার আছে তাহলে লাইক আরসি সার্কিটের মতো বিহেভ করবে, এটা বলবো পিওরলি লাইক পিওর রেজিস্টার সার্কিটের মতো, আর এখানে লাইক বলবো এল আর সার্কিটের মতো, ইন্ডাক্টর রেজিস্টার সার্কিটের মতো। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এই হচ্ছে পুরো কনভেনশন যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে আমরা কিন্তু একই কম্পোনেন্টসগুলো দিয়ে মানে সেম রেজিস্টার সেম ক্যাপাসিটার সেম ইন্ডাক্টার্স এদের দিয়েই কিন্তু আমি বলতে পারি জাস্ট এসি কে চেঞ্জ করতে করতে আমি ডিফারেন্ট কেস অ্যারাইজ করাতে পারি, যে কখনো বলতে পারি ওটা ক্যাপাসিটার রেজিস্টার সার্কিটের মতো বিহেভ করছে সিআর সার্কিটের মতো, কখনো পিওর রেজিস্টারের মতো, কখনো আবার ইন্ডাক্টর রেজিস্টার দ্যাট ইজ এলআর সার্কিটের মতো বিহেভ করছে। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা এই সিচুয়েশনটাকে বলেছিলাম বারবার যে এটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করবে, আর যার নাম দিয়েছিলাম কিনা রেজোনেন্স, সিরিজ এলসিআর সার্কিটের রেজোনেন্স কন্ডিশন, যেখানে বলছিলাম ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন ফেজ, আগের ডিসকাশনে করেছিলাম যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ফেজে চলে আসবে কখন না যখন এক্সএল এক্সসি ভ্যালু ইকুয়াল হয়ে যাবে, ভিএল ইকুয়ালস টু ভিসি হয়ে যাবে, ভিএল নট ইকুয়ালস টু ভিসি নট, তখন আমি বলবো পুরো ইএমএফ ইকুয়ালস টু অ্যাক্রস দ্য রেজিস্টার জাস্ট ভি নট আর ইকুয়ালস টু ই নট। আর সেই কন্ডিশনে বলেছিলাম যে কি হয় পাওয়ার ম্যাক্সিমাম হয়, পরে আসছি, আগে কারেন্টটা ম্যাক্সিমাম হয় আমি এইটুকু বলে দিয়েছি, কেন কারণ জেড এর ভ্যালু সেই সময় মিনিমাম হয় অ্যান্ড কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হয়। আমরা বলেছিলাম যে সেই সময় যে কারেন্টের ভ্যালু সেটা বলছিলাম আই নটের সবচেয়ে হাইস্ট, আই নট যত হতে পারে, আই নট তো জেড পাল্টাবে, আই নট ইকুয়ালস টু কি লিখছিলাম যে সিম্পল বলবো ই নট বাই জেড, তাহলে ই নট বাই জেড যদি বলি আই নটের ভ্যালু তাহলে আই নট আমি সেম ই নটে ডিফারেন্ট পেতে পারি যখন জেড এর ভ্যালু ডিফার করবে, অ্যান্ড সেটা সবচেয়ে মিনিমাম হবে জেড মিন আমি যদি বলি জেড এর মিনিমাম যদি বলি তখন আমি বলতে পারি জাস্ট আর এর থেকে কম হওয়া পসিবল নয়, কারণ এই টার্মটা মিনিমাম জিরো হতে পারে, তাহলে সেখানে আমি বলতে পারি জেড এর যেটা মিনিমাম ভ্যালু সেটা জাস্ট আর হতে পারে, কোন সিচুয়েশনে এক্স্যাক্টলি এই সিচুয়েশনে বলছি, আমি দেখাচ্ছি কি করে হয়। এটা ওমেগা নট, এটাকে বলছিলাম কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্রিকোয়েন্সি কোনো একটা সার্কিটের জন্য, এলসিআর সার্কিটের সিরিজ এলসিআর সার্কিটের জন্য এটা বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার হয়ে গেছে এই ডিসকাশনটা। এবার আমি যেটা বলতে চাইছি এই ফ্রিকোয়েন্সিটাকে একটু ডিফাইন করতে চাইছি। দেখো ফ্রিকোয়েন্সি তুমি চেঞ্জ করছো কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এলো, এটা মিলে গেল, ফ্রিকোয়েন্সি এটা সার্কিটে অলরেডি এস্টাবলিশড হয়ে আছে, এই রেজিস্টার এই ক্যাপাসিটার এন্ড এই ইন্ডাক্টর এই তিনটে কম্পোনেন্ট দিয়ে যে সার্কিটটা ফর্ম করেছো এই সার্কিটের একটা পার্টিকুলার ক্যালকুলেটিভ ভ্যালু অফ ওমেগা রেডি আছে, তুমি যদি এই এসি সোর্সটাকে ওই ফ্রিকোয়েন্সিতে অ্যাডজাস্ট করো দেন তুমি বলবে যে ওই কন্ডিশনটা অ্যাচিভ করে গেছে, কি না আমার ফ্রিকোয়েন্সি এমন একটা রিসিভ করেছে সার্কিট যেটা কিনা যেই পার্টিকুলার এল অ্যান্ড সি কে দিয়ে ওই ফ্রিকোয়েন্সি এক্সএল ইকুয়ালস টু এক্সসি বানিয়ে দিয়েছে, পুরো সার্কিটটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে জাস্ট আর আছে, এল অ্যান্ড সি ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে যখন তুমি বলছো এই যদি ভ্যারিয়েশন এই যদি তোমার
এক্সএল এক্সসি কখন গ্রেটার হয় কখন ইকুয়াল হয় আমি বললাম যে ফ্রিকোয়েন্সি ভ্যারি করাতে করাতে সবগুলো কন্ডিশন কিন্তু আমি এনে দিতে পারি একই এলসিআর কম্পোনেন্টগুলো দিয়ে। চলো পরে কন্ডিশন আমি বলছি। এক্সএল ইকুয়ালস টু এক্সসি যেটাকে তুমি বলেছিলে সিরিজ রেজোনেন্স, এই কন্ডিশনটা আমি বলেছিলাম না, মনে আছে আশা করি, যে এক্সএল ইকুয়ালস টু এক্সসি যখন বলছো সিরিজ রেজোনেন্স, এটাকে আমি বলছি কি সিরিজ সার্কিট বলছো যেহেতু, আর এটাকে বলছি রেজোনেন্স। এই রেজোনেন্স কথাটা মানে কি, আমরা মনে আছে মেকানিক্যাল রেজোনেন্স একটা বলতাম, যেখানে বলতাম যে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি কোনো এক্সটার্নাল ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করে যায়, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বডিটা যেটা আছে যদি কোনো এক্সটার্নাল ভাইব্রেটিং ফোর্স আসে বা কিছু ভ্যারিং ফোর্স নেচারের আসে, তাহলে সেটার সঙ্গে যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় তাহলে আমরা বলি খুব লাউডলি সাউন্ড ক্রিয়েট হয়, ভাইব্রেশনটা খুব ওয়াইডলি হয়, লাইক এসব ডিসকাশন করেছি না। এখানেও সিমিলারলি যে এই এল অ্যান্ড সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এই পার্টিকুলার সার্কিটটা কোন ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করবে, এক্স্যাক্টলি যেটাতে কিনা রেজোনেন্স কন্ডিশনটা আসবে, মানে এক্সএল ইকুয়ালস টু এক্সসি হবে, সেটা কিন্তু ডিসাইড হয়ে আছে অলরেডি। এল অ্যান্ড সি এর ভ্যালু আমি যদি তোমাকে বলে দিই, তুমি বলে দিতে পারবে যে কোন ফ্রিকোয়েন্সি, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি যে এল অ্যান্ড সি এর পার্টিকুলার ভ্যালুর জন্য কোন ফ্রিকোয়েন্সিতে এটা এই কন্ডিশনটা অ্যাচিভ করবে, সেটা কিন্তু আমি আগে থেকে ক্যালকুলেট করে বলে দিতে পারি। এখন ওই ফ্রিকোয়েন্সিটা যদি তুমি অ্যাপ্লাই করে দাও তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল না, যে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ছিল আর তুমি সোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করে দিলে, যেটা দুজনের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেল। আমরা এক্স্যাক্টলি ওইটাই বলতে চাইছি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলতে সার্কিটের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা ক্যালকুলেট করবো ফ্রম এল অ্যান্ড সি, যেইটা যদি কখনো সোর্সের ফ্রিকোয়েন্সি হয়ে যায় বা সোর্সটা যদি ওই ফ্রিকোয়েন্সি চুজ করি তাহলে এর সাথে এর ম্যাচ করে যাওয়ার ব্যাপারটা আছে। লাইক আপাতত বুঝো যে যদি আমি এক্সএল ইকুয়ালস টু এক্সসি বলি, সেটা কি করে হতে পারে। এক্সএল ইকুয়ালস টু এক্সসি বলতে একটা পার্টিকুলার ওমেগাতে হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর সেই ওমেগাটাকে আমরা বলেছি জাস্ট ওমেগা নট। ওমেগা নট যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি হয় যেটাতে কিনা এক্সএল ইকুয়ালস টু এক্সসি বলছো, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে ওই মোমেন্টের এক্সএল যেটা হচ্ছে কত, এক্সএল ইকুয়ালস টু কি হচ্ছে ওমেগা ইন্টু এল না, ওমেগা নট ইন্টু এল ইকুয়ালস টু লিখতে হয় 1/ওমেগা নট ইন্টু সি। পারি না? পারি নিশ্চয়ই। এখান থেকে এটাকে স্কোয়ার করে না, তাহলে ওমেগা নট স্কোয়ার ইকুয়ালস টু 1/LC লিখতে পারি। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত লিখতে পারি না, 1/√LC। তুমি আমাকে এখন বলো ক্যালকুলেট কি তুমি করতে পারবে না? শিওরলি পারবে। যে এল অ্যান্ড সি এর ভ্যালু যদি তোমার জানা থাকে 10 মাইক্রোফ্যারাড আর বললাম 20 মিলি হেনরি, তাহলে আমি বলে দিতে পারি না যে এই সার্কিটটার জন্য কোন ফ্রিকোয়েন্সি ডিমান্ড করছে সার্কিটটা, যেখানে কিনা এক্সএল ইকুয়ালস টু এক্সসি হয়ে যাবে। তাহলে তোমার সার্কিট অলরেডি আগে থেকে ডিসাইড করে রেখেছে যে এই ফ্রিকোয়েন্সি হলে আমার সার্কিটের রেজিস্ট্যান্স সবচেয়ে মিনিমাম হয়ে যাবে। কেন? কারণ এই সিচুয়েশনে বলছো এই ফ্রিকোয়েন্সিটা যদি ওমেগা নট বলো, এই ফ্রিকোয়েন্সিতে আমি বলছি এক্সএল ইকুয়ালস টু এক্সসি হয়ে যাবে, আর এক্সএল ইকুয়ালস টু এক্সসি হওয়া মানে জেড ইকুয়ালস টু জাস্ট আর হয়ে যাবে √r², বাকিটা 0² হয়ে যাবে না, এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কয়ার। তখন আমি বলতে পারি যে জেড ইকুয়ালস টু জাস্ট আর হয়ে যাবে। সার্কিটের ইম্পিডেন্স মানে নেট অপোজিশন ইকুয়ালস টু জাস্ট রেজিস্ট্যান্স, এটা সবচেয়ে বেস্ট কন্ডিশন। আমি ইন টার্মস অফ কারেন্ট বলছি যে সার্কিট সবচেয়ে কম অপোজ করবে, মিনিমাম রেজিস্ট্যান্স। আমি কি বললাম, এটা হচ্ছে জেড মিনিমাম ভ্যালু অফ ইম্পিডেন্স, আগেও লিখেছিলাম এটা, মিনিমাম ভ্যালু অফ ইম্পিডেন্স ইজ আর, রাইট? সেটা কোন ফ্রিকোয়েন্সিতে, এক্স্যাক্টলি ওমেগা নট পাবো কোথেকে না, সিম্পল এল অ্যান্ড সি এর ভ্যালু পুট করে তুমি বের করে আনতে পারবে যে ওমেগা নট কত। আর সেই ফ্রিকোয়েন্সি যদি এই সার্কিটের এসি সোর্স কানেক্ট করার সময় ম্যাচ করে দাও, মানে ওই ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে যেটা আসছে, যেটা সার্কিটে আগে থেকে আছেই ভাবতে পারি, এটাকেই বলবো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কিট। যদি কখনো এসি সোর্সের ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু তোমার বেস্ট কন্ডিশন কি, তখন আমরা বলছি মানে সবটাই তো এই ফ্রিকোয়েন্সিটাই কন্ট্রোল করছে, তাই ফ্রিকোয়েন্সি যদি ওই ক্যালকুলেটের ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করে দাও, মানে ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করলে এমনই যেটা এইরকম, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে সার্কিটটা সবচেয়ে ভালো রেসপন্স করবে। কেন বললাম, এই যে আই নটের ম্যাক্সিমাম ভ্যালু পাবো কত, E0/Z বললাম, জেড ইকুয়ালস টু আর বললে এই সিচুয়েশন সবচেয়ে বেস্ট কারেন্ট পাবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমি যদি, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যে কোনো এসির ক্ষেত্রে এটা বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, আর যদি লিনিয়ার ফ্রিকোয়েন্সি বলা হয় সেটা বলি এফ ওমেগা ইকুয়ালস টু কি বলা আছে, ওমেগা ইকুয়ালস টু আমরা লিখি 2πf, ওমেগা ইকুয়ালস টু 2πf রিলেশন, তাহলে এফ ইকুয়ালস টু ওমেগা/2π বলতে পারি। তাহলে এর যদি লিনিয়ার ফ্রিকোয়েন্সি চাও, মানে রেজোনেন্স অ্যাঙ্গুলার টার্মে বলছি, রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স লিনিয়ার ফ্রিকোয়েন্সি, একই ফ্রিকোয়েন্সিকে লিনিয়ার বা অ্যাঙ্গুলারে এক্সপ্রেস করছো। তাহলে এফ নট ইকুয়ালস টু কত লিখবো, ওমেগা/2π, দেখা যাচ্ছে ক্লিয়ারলি, ওমেগা/2π যদি লেখা হয় তাহলে লিখবো 1/2π√LC। তাহলে এখান থেকে পিওরলি বলতে পারি যে কোনো একটা ক্যাপাসিটার, কোনো একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি এই ডিসকাশন হয়, যে জাস্ট আমি বললাম যে ক্যাপাসিটারটা কিছু একটা ধরে নাও না, মানে জাস্ট আমি বললাম করতে পারো, ধরে নাও সি ইকুয়ালস টু, আমি বললাম সি ইকুয়ালস টু কত বলবো, সি ইকুয়ালস টু 10 মাইক্রোফ্যারাড,
মাইক্রোফ্যারাড, আর আমি বললাম সাপোজ কত বলবো, এল ইকুয়ালস টু বললাম, এল ইকুয়ালস টু 4 মিলি হেনরি। আচ্ছা, তাহলে এ ওমেগা নট কত আসবে বলো তো? ওমেগা নট ইকুয়ালস টু লিখবে রুট ওভার অফ এলসি, এল এর ভ্যালু কত? 4 মিলি হেনরি, মানে 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস, মিলি বলছো 3, আর এটা মানে কি লিখছো 10 টু দ্য পাওয়ার মাইনাস 5। এই যে মাইক্রো না 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 ইন্টু 10, তাহলে এলো কত 10 টু দ্য পাওয়ার মাইনাস 8, মানে 10 টু দ্য পাওয়ার ওপরে চলে গেল 4 বাই হচ্ছে 2, মানে আমি বলছি 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3, মানে 5000। ওমেগা ইকুয়ালস টু বলতে পারি 5000 কি লিখো এর পার সেকেন্ড, সেখান থেকে এটা তুমি বের করে ফেলতে পারবে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা বলছি। বুঝে গেছো? এরকমভাবে আগে থেকে ক্যালকুলেট করে আনি। এবার সোর্সটা যদি এই ফ্রিকোয়েন্সির এক্স্যাক্টলি অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু বেস্ট রেসপন্স করবে সার্কিটটা। ক্লিয়ার হয়েছে? এটা আশা করি বুঝে গেছো এই পর্যন্ত। আপাতত এটা স্ক্রিনশট নিয়ে লিখে নাও। নেক্সট আমি বলছি এই রেজোনেন্স কন্ডিশন এখন ছেড়ে যাবে না, অনেক কিছুই আছে এখানে ডিসকাস করার মতো। আপাতত বলো এই যে রেজোনেন্স কন্ডিশনটা আমি অ্যাচিভ করলাম, এই কন্ডিশনে এবার একটু সার্কিটের রেজিস্ট্যান্স বলছি না, পুরো অল টাইপস অফ ফ্রিকোয়েন্সিতে আমি তো জাস্ট এক্সএল এক্সসি এগুলো বুঝিয়েছি। এবার আমি জাস্ট প্লট করব জেড। আচ্ছা, এরকম দেখিয়েছিলাম রেজিস্ট্যান্সের ভ্যালু দেখো এই পয়েন্টের ওপর নিচে যে কোনো জায়গা হতে পারে, এটা রেজিস্ট্যান্স ছিল। তো এখন আমি ইন্ট্রোডিউস করলাম। এখন তুমি আমাকে একটা জিনিস বলো যে জেড এর যে ফর্মুলা লিখেছিলাম সেটা কি লিখেছিলাম? জেড ইকুয়ালস লিখেছি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি, এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার। আচ্ছা, এই টার্মটা কোথায় আছে বলো তো? গ্রাফে। গ্রাফে প্রতিটা ইনস্ট্যান্টে এই জিনিসটাই এক্সএল মাইনাস এক্সসি হচ্ছে এইটা, এক্সএল মাইনাস এক্সসি হচ্ছে এই টার্মটা। আগেও বুঝিয়েছিলাম এটা এক্সএল মাইনাস এক্সসি, এটা হচ্ছে এক্স বলেছিলাম, যেটাকে এক্স বলেছিলাম। তুমি এখানে বললে কি বলবো? এখানে বললে জাস্ট এটাকে বলবো এক্সএল মাইনাস এক্সসি, এই টার্মটাকে। ক্লিয়ার হয়েছে না? তাহলে জেড ইকুয়ালস টু যদি লিখি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি এর হোল স্কোয়ার বলি, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট ইকুয়ালস টু এইটা। তাহলে এখন আমাকে বলো ফার্স্টের দিকে আমি জাস্ট এই লেন্থটা দেখবো অ্যান্ড আর দেখবো, আর তো অলওয়েজ কনস্ট্যান্ট কোয়ান্টিটি বলেছো, তাহলে জেড এর ভ্যারিয়েশন কেমন হওয়া উচিত বলো। অ্যাকচুয়ালি এই গ্রাফে বোঝালে বেটার হয়, কিন্তু ওটা কনজেস্টেড হয়ে যাবে বলে দেখাতে চাইছি না, তাও ওখানে দেখিয়ে দেবো। আগে এখানে ডিস্ট্রিবিউট করো। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যদি জেড এর ভ্যালু এই সব জায়গায় আর একটা মিনিমাম ভ্যালু আছে, মানে মিনিমাম না একটা ফিক্সড ভ্যালু, তুমি বলছো এক্সেল আর এক্সির যে ডিফারেন্স এটা হোল স্কোয়ার, মানে এক্সেল গেটার হোক বা এক্সি গেটার হোক ম্যাটার করে না। তাহলে এখানে আমি বলতে পারি এই রিজিয়ানে, লেফটের রিজিয়ানে, তাহলে এক্সেল প্রচুর ছোট, এক্সি প্রচুর বেশি, যাতে করে এক্স এই কোয়ান্টিটিটা প্রচুর বেশি, এক্স কোয়ান্টিটিটা বেশি, ডিফারেন্স অফ এক্সেল অ্যান্ড এক্সি সেটা বেশি। যেই কারণে আমি জেড যে কোয়ান্টিটি বলবো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে সেটা প্রচুর বড় হবে। তাহলে শুরুর দিকে আমি বলছি, মানে বেসিক কথাটা হচ্ছে আর তো কনস্ট্যান্ট থাকবেই, এই ডিফারেন্সটা যত কমাতে পারবে তত বেটার, যত কমাতে পারবে তত বেটার, যত কমাতে পারবে তত বেটার। দেখো আমি যত এই ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছি, ওই গ্যাপটা দুটো ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স এটা তত কমছে, দুটো ফ্রিকোয়েন্সি নয় দুটো ভ্যালুর যে ডিফারেন্স এক্সএল মাইনাস এক্সি এটা তত কমছে, অ্যান্ড এইখানে গিয়ে একদম জিরো হয়ে গেছে না। আমি সেই সিচুয়েশনে বলতে পারি, তাহলে এবার বল যে এইখানে আমি তাহলে বলবো যখন ওমেগার ভ্যালুটা লেস দেন ওমেগা নট, তাহলে এইসব রিজিয়নে জেডের ভ্যালুটা অনেকটা বেশি। এক্স্যাক্টলি ওমেগা নটে কি বলছি, এই নেচারটা বুঝতে পারছো? ফিল করার চেষ্টা করো যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অফ এসি সোর্সে বলছি সার্কিটের রেজিস্ট্যান্স সবচেয়ে মিনিমাম হয়েছে। আর সবচেয়ে মিনিমাম কত বলেছো? জেডের সবচেয়ে, এটা আমি জেড প্লট করছি, জেড ভার্সাস কি বললাম ওমেগা। আচ্ছা, জেড যদি প্লট করি জেডের সবচেয়ে মিনিমাম ভ্যালু কি বলেছো? না, জেডের সবচেয়ে মিনিমাম ভ্যালু জাস্ট আমি আর লিখেছি। তাহলে এই জায়গাটা আমি বলতে পারি এই রকম আর হবে, মানে গ্রাফটা যদি আমি ওখানে দেখাতাম তাহলে আমি রেড কালি দিয়ে দেখাই বুঝতে সুবিধা হবে যে এইখানে ওমেগা নট বলেছে, তো এইখানে আমি বলতে পারি অলমোস্ট এরকম নেচার একটা গ্রাফ হবে। এটা কিন্তু টাচ করবে। দেখো এই জায়গাটা, এটা যদি আমি রেডটাকে জেড বলি, তাহলে জেডের এই পয়েন্টে যে ভ্যালু সেটা এক্স্যাক্টলি জাস্ট আর না, ওই কারণে আর লাইনটাকে টাচ করবে, এক্স্যাক্টলি আর লাইনটাকে টাচ করে যাবে, মানে এই পয়েন্টে আমি জাস্ট আর এর ভ্যালু বলতে পারি, যেটা ভ্যালুটা জাস্ট আর বলতে পারি। তাহলে এখানেও বলবো ওমেগা লেস দেন ওমেগা নট যখন বলছো তখনও কিন্তু জেড এর ভ্যালু গ্রেটার দেন আর, আবার যখন বলছো ওমেগা গ্রেটার দেন ওমেগা নটের থেকে পরের রিজিয়ন, পরের ফ্রিকোয়েন্সি বলছো, সেখানেও কিন্তু আমি বলবো জেড গ্রেটার দেন আর, এখানে বলবো জেড গ্রেটার দেন আর, এই জায়গাটা এক্স্যাক্টলি বলবো জেড ইকুয়ালস টু আর। আর যেটাকে বলছো কিনা জেড এর মিনিমাম ভ্যালু অফ ইম্পিডেন্স অফ দ্য সার্কিটের নেট অপোজিশন সবচেয়ে লোয়েস্ট এই সিচুয়েশন।
অ্যান্ড এটাকে আমরা বলছি রেজোনেন্স কন্ডিশন। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সিম্পল যে কোনো সার্কিটের জন্য রেজোনেন্স কন্ডিশনটা আমি কী করে ক্যালকুলেট করতে পারি, ফ্রিকোয়েন্সিটা মেজারমেন্ট আমি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম যে ওমেগা নট ফ্রিকোয়েন্সি যেটা মেজার করবো সেটা 1/√LC করলেই বেরিয়ে যাবে। এর অ্যান্ড সি ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্সে কিছু ভ্যালু দেওয়া থাকবে, সেটা পুট করলে তুমি একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে, যেটাকে সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলতে পারি। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ব্যাপারে যদি এটা বলতে পারি, এখন তুমি কারেন্টে ভ্যারিয়েশন বলো। তুমি কারেন্টে ভ্যারিয়েশনের ব্যাপারে বলছো যে আমি একটা পার্টিকুলার, আমি বলেছি যে ফ্রিকোয়েন্সি পাল্টালেও ইএমএফটা পাল্টাচ্ছে না, ইএমএফের পিক ভ্যালু পাল্টাচ্ছে না। তাহলে ক্লিয়ারলি বলতে পারি যে ইএমএফ এর পিক ভ্যালু যদি না পাল্টাই, ইএমএফ এর পিক ভ্যালু যদি না পাল্টাই, তাহলে পিওরলি এটা দেখা যাচ্ছে যে আই নট যেটা ই নট বাই জেড, তাহলে আই নটটা পাল্টাতে পারে কি করে, জেড পাল্টালে পাল্টে যাবে, ই নট আমি পাল্টাইনি, জাস্ট আমি বলছি সেম ইএমএফ এর পিক ভ্যালু রেখে ফ্রিকোয়েন্সি পাল্টাচ্ছি। তাতে করে কি ডিফার করছে না, তাতে করে জেডটা পাল্টাচ্ছে, সার্কিটের জেড পাল্টাচ্ছে। সার্কিটের জেড পাল্টানো মানে ই নট বাই জেড করে কারেন্টের ভ্যালু ডিফার করবে। অ্যান্ড জেডের ভ্যালু যত বাড়াবে, জেডের ভ্যালু যত বেশি, কারেন্টের ভ্যালু তত কম, জেডের ভ্যালু যত বেশি, কারেন্টের ভ্যালু তত কম। রিলেশন কি বলছে, এই যে আই নট ইকুয়ালস টু কি লিখছো, আই নট ইকুয়ালস টু বলছো ই নট বাই জেড, ই নট আমি পাল্টাবো না, বলে দিচ্ছি সেম পিক ভ্যালু রেখে ফ্রিকোয়েন্সি পাল্টাবো। তাহলে আমি বলতে পারি এইটা যদি তোমার জেড হয়, তাহলে আই নটের সবচেয়ে হাইয়েস্ট কি হতে পারে না, জেড যদি শুধুই পাল্টাতে থাকো, তাহলে জেডের সবচেয়ে মিনিমাম ভ্যালু যখন, জেডের সবচেয়ে মিনিমাম কত বলেছো না, জেডের মিনিমাম বলতে আমি জাস্ট আর লিখেছি, তাহলে ই নট বাই আর লিখলেই আমি পাবো কি পিক ভ্যালু অফ কারেন্ট, নয় পিক ভ্যালুর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি বলতে পারি এগুলো সবই পিক নিয়ে ডিসকাশন হচ্ছে। তাহলে আমি এখানে বলে দিলাম রেড লাইন দিয়ে যেগুলো মানে দিয়েছি সেগুলো ইম্পিডেন্সের ব্যাপারে বলেছি। কারেন্টের যদি প্লট বলতাম, তাহলে পিক ভ্যালু যদি প্লট করতাম, এখানে যদি আমি সাপোজ এটা হয়ে গেল, এটা এক্সেল আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এখন আরেকটা গ্রাফ বলছি, এটা মুছে দেবো, বুঝে গেছো, এটা মুছে দিই। তাহলে এবার আমি বলছি আরেকটা গ্রাফ, যেটা বলছি কারেন্টের পিক ভ্যালু অফ কারেন্ট ভার্সাস ফ্রিকোয়েন্সি অ্যাজ ইউজুয়াল। পিক ভ্যালু, আচ্ছা ফ্রিকোয়েন্সিকে কেউ ওমেগা বলতে পারে, কেউ এখানে যদি ওমেগা বলি না, কেউ চাইলে এফও বলতে পারে, এখানে ফট করে এফ নট লিখে দেবে, নো ম্যাটার, জাস্ট 2π মাল্টিপ্লাই আছে, 2π ডিভিশন আছে, যাই বলো। তাহলে এবার আমি যদি বলি যখনই তুমি বলছো কারেন্ট করসপন্ডিং টু ফ্রিকোয়েন্সি রেসপন্স, তাহলে কারেন্ট এদিকে প্লট করছি, সরি এদিকে ফ্রিকোয়েন্সি প্লট করছি ওমেগা বা এফ যাই বলতে পারো, শুধু ভ্যালুটা পাল্টাবে বাট নেচারটা পাল্টাবে না। তাহলে সেখানে কারেন্টের রেসপন্স যদি বলি, এক্ষুনি বললাম কারেন্টের ভ্যালু তো আমি এখান থেকে পাবে, যত জেডের ভ্যালু বেশি কারেন্টের ভ্যালু কম, জেডের ভ্যালু বেশি কারেন্টের ভ্যালু কম, এই নেচারে ভেবে দেখো। এখানে জেডের ভ্যালু পরপর 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 কমছে, তাহলে কারেন্টের ভ্যালু পরপর পরপর বাড়ছে। শুরুতে জেডের ভ্যালু প্রচুর হাই, কারেন্টের ভ্যালু ভেরি লো, জেডের ভ্যালু পরপর লো হলো, কারেন্টের ভ্যালু হাই হলো, একটা টাইমে জেডের ভ্যালু মিনিমাম হয়ে গেল, অ্যান্ড সেই টাইমে আই এর ভ্যালু সবচেয়ে হাইস্ট হয়ে গেল, অ্যান্ড ভাইস ভার্সা প্রসেস চলছে একইভাবে। ভাইস ভার্সা নয়, রাদার বলবো সিমিলারলি অপোজিট ডিরেকশন। এখানে বলবো জেডের ভ্যালু ফার্দার ইনক্রিজ করছে, কারেন্টের ভ্যালু ফার্দার ডিক্রিজ করছে। তাহলে এই জায়গাটায় আমি বলতে পারি কারেন্টের এগুলো সবই আমি প্লট করছি, ভালো করে কথাটা মাথায় ঢোকাতে হবে যে প্রতিটা কেসে আমি পিক ভ্যালু কারেন্ট নিয়ে ডিল করছি, কিন্তু সেই পিক ভ্যালুরও সবচেয়ে বেস্ট রেজাল্ট, পিক ভ্যালুতেও সবচেয়ে বেস্ট যেটা যেটা পেতে পারি সেটাকে আমি বলছি আই নটের ম্যাক্সিমাম ভ্যালু, আই নট ম্যাক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু ই নট বাই আর। এটা আগেও ডিসকাস করে দিয়েছি। জাস্ট সার্কিটের সবচেয়ে মিনিমাম ইম্পিডেন্স অনলি রেজিস্টার হতে পারে, অ্যান্ড সেই সিচুয়েশনে ম্যাক্সিমাম কারেন্ট অ্যাচিভ করতে পারে। এটা ক্লিয়ার হয়ে গেছে? এইটা আমরা বলছি রেজোনেন্স কার্ভ। কি কি প্লট করলাম, ফার্স্টে রেজিস্ট্যান্স, রিয়াক্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স মিলিয়ে জেডের গ্রাফ সঙ্গে জেড রাখতে পারো, ওই গ্রাফে আমি দেখিয়ে দিয়েছিলাম। পরের গ্রাফ কি বললাম, জাস্ট কারেন্ট ভার্সাস ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ভার্সাস করসপন্ডিং কোয়ান্টিটিগুলো বলছি, এটা বলছি কারেন্ট ভার্সাস। এই কারেন্টটাকে অনেক সময় রেসপন্স বলা হয়, হয়েছে? তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমরা এই সিরিজ রেজোনেন্স সার্কিটটাকে আমরা বলি অ্যাকসেপ্টার সার্কিট। কেন বলি, কারণ দেখো এই যে ফ্রিকোয়েন্সি তুমি পাল্টাচ্ছ না, এই যে এসি সোর্সটা ফ্রিকোয়েন্সি সাপোজ টিউনিং করছি না, আবার তো বোঝো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে 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 দেখলে সার্কিটে কারেন্টটা ডিফার করছে, ফ্রিকোয়েন্সি একদম ভেরি লো থেকে স্টার্ট করলে ইনক্রিজ করছো, দিয়ে কারেন্টটা বাড়ছে, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছো, কারেন্ট ইনক্রিজ করছে, একটা টাইম গিয়ে হাইস্ট, ভাবে আরও বাড়ালে হয়তো বাড়বে, কিন্তু এরপরে দেখলে সাডেনলি আর ফ্রিকোয়েন্সি বাড়লে আবার কমতে শুরু করলো। তাহলে আমি বলতে পারি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সার্কিট অ্যাকসেপ্ট করছে, সার্কিট ওটাকে বেশি পছন্দ করে। তাহলে আমি বলতে পারি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অ্যাকসেপ্টেড বাই এলসিএস সার্কিট কল্ড রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অ্যান্ড সো দ্য সার্কিট ইজ কল্ড সিরিজ এলসিএস সার্কিট ইজ কল্ড অ্যাকসেপ্টার সার্কিট। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে অ্যাকসেপ্ট করে,
সেইখানে রেসপন্স ভালো দেখায়। রেসপন্স মিনস আমরা পিওরলি বলবো কারেন্ট। তাহলে কারেন্টটা সবচেয়ে বেস্ট প্রডিউস হয় ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাতে। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে ভালো অ্যাকসেপ্ট করে, ওই কারণে অ্যাকসেপ্টার সার্কিট বলি। সিরিজ এলসিআর সার্কিট অলসো কল্ড অ্যাকসেপ্টার সার্কিট। বোঝা গেছে? চলো তাহলে আমি বলতে পারি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, দেখো মজার ব্যাপার হচ্ছে এসিতে ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক কন্ট্রিবিউশন, মানে অনেক এফেক্ট আছে। ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেকভাবে অনেক কিছু কন্ট্রোল করতে পারে, আমরা দেখলাম পরপর। ইভিন তুমি সার্কিটের অপোজিশন পাল্টে যাচ্ছ, একই ইন্ডাক্টর একই ক্যাপাসিটার, তাদের অপোজিশন পাল্টে যাচ্ছে ফ্রিকোয়েন্সি পাল্টালে। এখানে আবার অদ্ভুতভাবে দেখলাম যে সার্কিটের ইম্পিডেন্স পাল্টাচ্ছে। অবভিয়াসলি অপোজিশন পাল্টানো মানে পুরো সার্কিটের অপোজিশন তো যে রিপ্রেজেন্ট করে সেটা পাল্টাচ্ছে, অ্যান্ড করসপন্ডিংলি কারেন্ট তো পাল্টাবেই। তাহলে আমি বলছি একই ভোল্টেজ দেবো, ভোল্টেজ ভ্যালু পাল্টাচ্ছে না, কিন্তু ভোল্টেজটাকে কুইক চেঞ্জ করবো কি স্লোলি চেঞ্জ করবো সেটার উপর ডিপেন্ড করছে। এসির পিক ভ্যালু বা এসির ভ্যালুটা আমি আনসার রেখেছি, এসির ভোল্টেজটা, কিন্তু শুধু এসিটাকে হাই ফ্রিকোয়েন্সি এসি দিয়েছো বা লো ফ্রিকোয়েন্সি এসি দিয়েছো, তার বেসিসে কারেন্টের ভ্যালুটা এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি বলতে পারি অনলি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে কারেন্টের ভ্যালু চেঞ্জ করতে পারি, ইম্পিডেন্স চেঞ্জ করতে পারি, সব কিছু চেঞ্জ করতে পারি। এটা ডিফারেন্ট একটা ফ্যাক্টর বলছি, যে এসি এর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো ভ্যারি করতে থাকে, কারেন্টও ভ্যারি করতে পারে। তো সেখানে আমি বললাম যে একটা এলসিআর সিরিজ সার্কিটের জন্য একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে বেস্ট কারেন্ট, যেটাকে অ্যাকসেপ্টিং কন্ডিশন বলছে যে এই ফ্রিকোয়েন্সিটা যেন অ্যাকসেপ্ট করছে, এটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলেছি। আগেও বলেছি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলা হয়নি প্রভাবলি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হচ্ছে বলে। রেজোনেন্স বলতে কি বলছেন, ওই যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়। এই ফ্রিকোয়েন্সিটা সার্কিটে আগে থেকে বানানো ছিল, এটা তুমি সোর্সের ফ্রিকোয়েন্সি বানিয়ে দিয়েছো, মানে সোর্সটার ওই ফ্রিকোয়েন্সি নিয়েছো, তাহলে সবচেয়ে বেস্ট রেজাল্ট হয়েছে। তাহলে আমি বলতে পারি যখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি অফ দ্য সার্কিট coincides with the frequency of the AC source, then current or response of the circuit becomes maximum. This condition is called resonance, and the corresponding frequency is called resonance frequency. Resonance frequency. ক্লিয়ার হয়েছে? তাই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি বলতে পারি, সার্কিটের রেসপন্স ম্যাক্সিমাম, দ্যাট ইজ কারেন্ট ম্যাক্সিমাম। কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। বুঝে গেছো? এবার আমরা আসছি এই রেজোনেন্সটা ভালো খারাপ ব্যাপারটা একটু বুঝতে হবে। রেজোনেন্স কনসেপ্টটা কিরকম, রেজোনেন্স কোথায় ইউটিলাইজ করা হয়। আমাদের ডেইলি লাইফে এটা ডিটেলে বললে অনেক কিছু বলা হয়, কিন্তু তোমাদের সিলেবাসে ওই জিনিসটা অতটা বেশি নেই, বিশাল ভাবতে হবে না, সিম্পল। বাট ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু টাইম প্রচুর খেয়ে যাবে, বেকার ইয়ে করে লাভ নেই। যেটা আমি বলছি টিউনিং বলতে এই যে হয় না, আমরা রিমোটে একটা নাম্বার প্রেস করে দিই টিভিতে, বা এফএম রেডিওতে সবাই শোনো, মানে এখন খুব কমই শুনেছে, আমাদের সময় প্রচুর চলতো ফার্স্টের দিকে যখন এফএম রেডিও লঞ্চ হচ্ছে, বা তারপরে অনেকটা টাইম ধরে চলছে। তো এফএম রেডিওতে যেটা হয়, একটা পার্টিকুলার নাম্বারে গিয়ে একটা ফ্রিকোয়েন্সি দেখবে, বিগ এফএম 92.7, রেড এফএম 93.5, রেডিও মির্চি 98.3, এরকম ফ্রিকোয়েন্সি সেট করা আছে না। এটা কি মিন করে না, এটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসছে, কোনটা বাইরে থেকে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সিগন্যাল সব জায়গায় মানে প্রেজেন্ট আছে। এবার তোমার রেডিও রিসিভার যেটা, সেখানে একটা ভ্যারিং কি লাগানো থাকে, ক্যাপাসিটার, মেইনলি ক্যাপাসিটার লাগানো থাকে, তবে ইন্ডাক্টর কোনো কেসে ভ্যারি করানো হয়, ইন্ডাক্টরও চেঞ্জ করা হয়, তাই ম্যাক্সিমাম কেসে ক্যাপাসিটারে আবার কি করা হয়, ক্যাপাসিটেন্সের যে প্রপার্টি আমরা বলেছিলাম সেটা যদি মনে করো তাহলে বুঝতে পারবে যে ক্যাপাসিটেন্স পাল্টানো হয় কি করে। সিম্পল, আমরা বলেছিলাম দুটো প্যারালাল প্লেট এরকম দেখতে পাচ্ছ। তাহলে এই প্যারালাল প্লেটের আমরা বলেছিলাম যে এরিয়া বলতে এরকম বললে হবে না, এরিয়া বলতে কমন এরিয়া বলতাম। যদি এরকম দুটো প্লেট ঘোরানো হয় তাহলে কমন এরিয়াটা ডিফার করছে না, ধরে নাও এরকম হবে, তাহলে বললাম বেস্ট এরিয়া এইখানে আর সবচেয়ে মিনিমাম এরিয়া এরকম হয়ে গেল, এরিয়া যেন নেই, কমন এরিয়া বলছি দুটো প্লেট এরকম। এনিহাও আমরা ক্যাপাসিটেন্স পাল্টাতে পারি। তো সেই বেসিসে যদি ক্যাপাসিটেন্স পাল্টানো হয় তাহলে করসপন্ডিংলি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা পাল্টে যাবে। দেখো তোমার রেডিও রিসিভারের আশেপাশে প্রচুর ফ্রিকোয়েন্সি ঘুরঘুর করছে, মানে সবাই ঘুরে বেড়াচ্ছে। তো এবার তোমাকে মাথায় রাখতে হবে, যদি আমি এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা পাল্টাতে চাই, তুমি বললে এই সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ফিক্সড আছে, কি করে না, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অফ এ সার্কিট গিভেন বাই দ্য কম্পোনেন্ট ভ্যালু অফ এল অ্যান্ড সি, এটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলেছো। এখন যদি আমি সিটা পাল্টে দিই, তুমি বলবে এই সার্কিটে ধরে নাও আমি সি হাই করলে তুমি বলবে এই রেজোনেন্সটা এখানে না হয়ে গিয়ে একটা পার্টিকুলার সিচুয়েশন হলো, তো আমি সি এর ভ্যালু একটু বাড়িয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি বলবে এই সি এর ভ্যালু বাড়ানো মানে ওমেগা পাল্টে গেল, তাহলে এই রেজোনেন্সটা এখানে হয়ে গেল, লাইক এরকম কিছু একটা হবে। আবার ওমেগাটা সি এর ভ্যালু আর কমিয়ে দিলে, এটা এখানে হয়ে গেল, হতে পারে। এক্স্যাক্টলি এই সিচুয়েশনটা তোমার ধরো ফ্রিকোয়েন্সি আমি বলছি কোনো একটা পার্টিকুলার সি এর ভ্যালুতে এরকম কার্ভ হলো, তাহলে আমি বলছি তোমার আশেপাশে যে ফ্রিকোয়েন্সিগুলো ঘুরে বেড়াচ্ছে সেটা যদি 98.3 হয়, ধরো আমি ফ্রিকোয়েন্সিটা বললাম এটা 92.7, এটা বলছি 93.5, 98.3,
এই ফ্রিকোয়েন্সিগুলো যদি অ্যাভেলেবল ঘুরে বেড়ায় আশেপাশে, তোমার এইটা ভ্যারি করাতে করাতে যদি ওইরকম কন্ডিশনে পৌঁছে যাও, তাহলে তোমার ফ্রিকোয়েন্সির সঙ্গে তোমার রিসিভারের ফ্রিকোয়েন্সির সঙ্গে আশেপাশে সিগন্যালের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে হচ্ছে, ওই পার্টিকুলার সিগন্যালটাকে রিসিভ করতে চাইবে। তখন আমরা বলছি যে ওই পার্টিকুলার চ্যানেলটা কেউ অ্যাকসেপ্ট করছে, ওই চ্যানেলের যে সাউন্ড বলছো, টিভিতে হলে অডিও ভিডিও যা দেখছো সবই কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। কেন বলি না, এখানে কারেন্টটা ভালো রেসপন্স ক্রিয়েট করে, ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সার্কিটে ভালো কারেন্ট, তোমার টিভিতে হোক রেডিওতে হোক ভালো কারেন্ট প্রডিউস হয়। কারেন্ট প্রডিউস হওয়া মানে লাইট সাউন্ড সবই বলবে, অডিও ভিডিও সবই বেটার ক্রিয়েট হবে। তাহলে আমি বলতে পারি যে একটা ফ্রিকোয়েন্সির অ্যাবাউটে তুমি একটা জিনিস দেখো, যে একটা ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করাচ্ছ, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিতে আমি দেখতে পাচ্ছি যে এর থেকে লো ফ্রিকোয়েন্সি হলেও প্রবলেম, আবার এর থেকে হাই ফ্রিকোয়েন্সি হলেও প্রবলেম। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তুমি বললে ওমেগা নট, যেটাতে ভালো রেসপন্স পাচ্ছি, এটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমি বলছি সার্কিটের রেসপন্স ম্যাক্সিমাম। ক্লিয়ার? তাহলে এইটা যদি আমি বলি ওমেগা ফ্রিকোয়েন্সি ভার্সাস কারেন্ট বলছো, তাহলে কারেন্টের ভ্যালু, আচ্ছা একটা জিনিস বলো, আমি যদি বলি এই যে পাশাপাশি এতগুলো চ্যানেল আছে না, এই চ্যানেলগুলোর কারেন্ট মানে এই চ্যানেল আর এই চ্যানেল জাস্ট ভাবো যে এইটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি করসপন্ডিং কারেন্টটা বলছো, তাহলে এই মানে কারেন্ট মানে সাউন্ড করসপন্ডিং এই জায়গাটা যদি বলি, তাহলে এই জায়গাটা এই চ্যানেলের সাউন্ডও আছে, আবার এই চ্যানেলের সাউন্ড আছে। 98.3 এর কমে গেছে, অতটা লাউড সাউন্ড নেই, কিন্তু এরও কমে গেছে, কিন্তু এই জায়গাটা দুটো সাউন্ড আছে না। তাহলে এটা এইখানে যখন চলে আসবে, তাহলে দুটো চ্যানেলই একসঙ্গে সুপারপোজ করে যাবে না, হয় না? এটা এফএম রেডিওর ক্ষেত্রে খুব শার্প করা হয়, কারণ গ্যাপিংটা বেশি রাখা হয়। দেখবে কখনো এই যে ফ্রিকোয়েন্সি না খুব ক্লোজ রাখা হয়, 92.7 92.8 এরকম রাখে না, 92.7 এর পরে দেখো 93.5, 92.7 এর পর 93.5, 0.8 ডিফারেন্স, তাহলে অনেকটা ডিফারেন্স, যাতে করে এই জিনিসটা না হয় যে একই জায়গায় দুটো সাউন্ড যেন না প্রডিউস হয়ে যায়, এটা গ্যাপে গ্যাপে থাকে, মোটামুটি এটা বা আর একটু বেশি এরকম লাইক গ্যাপ যেন থাকে এরকম। তাহলে আমি বলতে পারি যে এর সাউন্ডের সঙ্গে এর সাউন্ড কখনোই মিসম্যাচ হবে না, বা বেসিক্যালি ওভারল্যাপ করে যাবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? আমি বলতে চাইছি যে সাউন্ড যদি দুটো থেকে প্রডিউস হয়, এটা থেকে আর এটা থেকে, তাহলে দুটো যদি খুব কাছাকাছি ফ্রিকোয়েন্সি দিয়ে দাও না, তাহলে ওর ফ্রিকোয়েন্সির সঙ্গে এর ফ্রিকোয়েন্সি খুব ক্লোজ হয়ে গেলে এর সাউন্ড বা এর কারেন্ট যখন প্রডিউস হবে, এরও কারেন্ট কিছু থেকে যাবে এটার মতো, তখন আমি বলতে পারি দুটো সাউন্ড ওভারল্যাপ করে যাবে, ডিস্টর্টেড সাউন্ড শুনতে পাবে। কিন্তু এফএম রেডিও ক্ষেত্রে যেটা বলা হয়, খুবই শার্প ফোকাসিং করা হয়। এই শার্প ফোকাসিং কথাটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে গ্রাফটা যদি এরকম না হয়ে, ধরো এইরকম প্রবলেমটা হচ্ছে, আমি বললাম এই গ্রাফটা এরকম না হয়ে খুব এইরকমভাবে যদি ফল করতো, আর এই গ্রাফটা এরকম না হয়ে যদি এইরকমভাবে ফল করতো, তাহলে কারোর সঙ্গে অতটা মিসম্যাচ হওয়ার চান্স থাকতো না, ওভারল্যাপ করে যাওয়ার চান্স থাকতো না। আর এই জিনিসটা আমি বলতে চাইছি স্প্রেডিং, মানে কোনো গ্রাফ এরকম বলছো, আবার কোনো গ্রাফ বলছো কিরকম এরকম, তাহলে কোনটা শার্প, মানে শার্পলি এটা উঠলো আর শার্পলি পড়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয় যেটা ফ্ল্যাটনেস। ফ্ল্যাটনেস ব্যাপারটা কেমন দেখো, আমি একটা গ্রাফ করতে পারতাম, এই গ্রাফটা এইটার সঙ্গে এটা ডিফারেন্স কোথায়, বা এইটা প্রডিউস করতে পারি কি করে, এই কনসেপ্টটা আনতে পারি কি করে। শোনো, তুমি জানো নিশ্চয়ই এটা হচ্ছে পিক ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, আই নট এম, ম্যাক্সিমাম ভ্যালু অফ পিক কারেন্ট, মানে পিক ভ্যালু অফ কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানে আমি বলতে পারি এই রেজিস্টারটাকে শুধু যদি পাল্টাই, যদি রেজিস্টার পাল্টানো হতো, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি রেজিস্টারটা যদি বড় করি, তাহলে এই পিক ভ্যালু অফ কারেন্টটা পাল্টে যাবে। যদি আমি ডাবল করে দিই, কারেন্টটা হাফ হয়ে যাবে। যদি আরো 4 টাইম করে দিই, আরো হাফ হয়ে যাবে, আরো এরকম ফ্ল্যাট লাইক হয়ে যাবে। তাহলে এটা কখনো আমি অ্যাকসেপ্ট করতে চাইবো না, আমি চাইবো এরকমই আরো শার্প হোক, আরো খাড়া হোক। তাহলে ফার্স্ট ক্লু একটা পাওয়া যাচ্ছে যে ভালো যদি রেজোনেন্স পেতে হয়, গুড রেজোনেন্স কার, মানে যেটা আমি বলছি খুব কুইকলি রাইজ করবে, আবার কুইকলি ফল করে যাবে, যাতে করে আশেপাশে কারোর সঙ্গে মিসম্যাচ না হয়ে যায়, দুটো ফ্রিকোয়েন্সি ওভারল্যাপ না করে যায়, মানে দুটো সাউন্ড ওভারল্যাপ না করে। ডিস্টিংগুইশ করতে গেলে তাহলে আমাকে বলতে হবে রেজোনেন্সটা খুব শার্প হতে হবে, মানে এই রেজোনেন্সের যে কারটা খুব থিন হতে হবে, এটা ফ্ল্যাট যেন না হয়। ক্লিয়ার? আর সেটা করতে গিয়ে তুমি কি বললে, ফার্স্ট ফ্যাক্টর যেটা বললাম যে এনিহাউ রেজিস্ট্যান্স বাড়াও, তাহলে এটা স্টিফ হবে, খাড়া হবে। রেজিস্ট্যান্স কমাও, ভেবে নাও এই আই নট ম্যাক্স কত লিখছো না, ই নট বাই আর। এই আর এর ভ্যালু যখন তুমি এটা 2R করে দিলে, তাহলে তখন লিখলে ই নট বাই 2R, আরও বাড়িয়ে দিলে ই নট বাই 4R, এরকম করে দিলে। তাহলে যত এই রেজোনেন্স কন্ডিশনে শুধু যেহেতু রেজিস্টার থাকছে, তাহলে এই রেজিস্টারটার জায়গায় আমি যদি কেউ আর নিয়ে কাজ করলো, একই সব রাখলো, ওই তাহলে এল অ্যান্ড সি কি ডিসাইড করবে, এল অ্যান্ড সি ডিসাইড করে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, মানে কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হবে। আর ডিসাইড করে ওই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট কেমন হবে, আর ডিসাইড করে ওই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট কেমন হবে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে ওই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালু ভালো হবে যদি আর এর ভ্যালু কম হয়, কারণ ওই সময় তো
সার্কিটে একাই আর প্রেজেন্ট আছে লাইক, তাহলে আমি বলতে পারি এই সময় কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম কত হচ্ছে না আই নট বাই আর। তাহলে আমি বলতে পারি এটার পরপর রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ালে কারেন্ট কমে যাবে। এবার আমার কথাটা হচ্ছে যদি আমি শার্পনেস বলি, তাহলে আমি বলতে পারি যে এটা যত থিন হবে এটা যত হাইট হবে তত বেটার হবে। ক্লিয়ার? তাহলে এবার আমি বলছি কিউ ফ্যাক্টর অর শার্পনেস অফ রেজোনেন্স। শোনো, যদি আমি কিউ ফ্যাক্টর বলি শার্পনেস অফ রেজোনেন্স, শার্পনেস অফ রেজোনেন্স আর কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর বলার আগে শার্পনেস অফ রেজোনেন্সটা বোঝো। আমরা বলছি যে এই কার্ভটা যখন এরকম ভাবে রাইজ করে এরকম ফল করলো, আমরা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে বললাম ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে কি হলো না কারেন্টের হাইয়েস্ট ভ্যালু পেলাম, এটাকে আই নটের ম্যাক্সিমাম বলছো। আচ্ছা একটা জিনিস বলো, আই নটের ম্যাক্স, আচ্ছা ঠিক আছে এটাকে আই ম্যাক্স বলো তো, কিন্তু মাথায় রাখবে এটা আই নটের ম্যাক্সিমাম বলছি। একটা জিনিস বলো, তুমি যদি পাওয়ার বলো পি ইকুয়ালস টু কি লেখা হয়, একই রেজিস্ট্যান্সের জন্য আমি আই স্কোয়ার ইন্টু আর লিখতে পারি কি পারি না? পারি। তাহলে পাওয়ারটা যদি আই স্কোয়ারের প্রপোর্শনাল হয় আর যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে পি প্রপোর্শনাল টু আই স্কোয়ার বলতে পারি, পি প্রপোর্শনাল টু আই স্কোয়ার বলতে পারি। তাহলে একটা জিনিস বলো, পি যদি হাফ করতে চাও, পাওয়ার যদি হাফ হয়, পাওয়ার কেন বলছি কারণ এই যে সাউন্ডটা এই সাউন্ডের সঙ্গে ম্যাচ করবে বা ওভারল্যাপ করবে, সেটা কতটা সাউন্ড এর থাকবে ওর থাকবে কোনো একটা জায়গা মিলে গেছে সাপোজ, তাহলে এই কারেন্টটার উপর ডিপেন্ড করবে তো এর সাউন্ড কতটা লাউড ওর সাউন্ড কতটা লাউড, রাইট? তাহলে এই কারেন্টটাই মানে এনার্জি পাওয়ার। তাহলে পাওয়ারটা আমি যদি হাফ পেতে চাই, মানে যা সাউন্ড হচ্ছিল যা লাউডনেস ক্রিয়েট হচ্ছিল, তুমি বললে এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কি হলো, যেই ফ্রিকোয়েন্সি বাড়ালে বা কমালে সঙ্গে সঙ্গে লাউডনেস কমে গেল। আর এই কমে যাওয়ার ব্যাপারটা বলছি পিওরলি পাওয়ারের উপর ডিপেন্ড করবে। পাওয়ারটা আবার কিসের উপর, পাওয়ার মানে এনার্জি, কারেন্ট আবার পাওয়ারের উপর কীভাবে ডিপেন্ড করে, স্কোয়ারে ডিপেন্ড করে। তাহলে পাওয়ারটা যদি হাফ করতে চাও তাহলে আই স্কোয়ার ভ্যালু কি করতে হবে, আই স্কোয়ার বাই 2 করতে হবে। কারেন্টের আই স্কোয়ার ম্যাক্স যদি বলো তাহলে আই ম্যাক্স স্কোয়ার বাই 2 করতে হবে। আই ম্যাক্স স্কোয়ার বাই 2 মানে কারেন্টের ভ্যালু কত করতে হবে না আই ম্যাক্স বাই √2 করতে হবে, তাহলে আই ম্যাক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে না? তাহলে এখানে যে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু বলছো সেইটা পাওয়ার হাফ করার জন্য, হাফ পাওয়ারটা কেন আমরা কনসিডার করি, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরা হয় যে হাফ পাওয়ার মানে যা পাওয়ার পিক ভ্যালু দেবো, এটা যদি আই ম্যাক্স বলি করসপন্ডিংলি পি ম্যাক্স পাবো, এই পি ম্যাক্সের হাফ ভ্যালু মানে পি ম্যাক্স বাই 2, এইটা হয়ে গেলে আমরা আর শুনতে পাবো না, বা ধরেই নেওয়া হয় যে এর থেকে লো সাউন্ডে আর শোনা যায় না বা লো ইন্টেন্সিটিতে আর কিছু এফেক্টিভ নয়। সেটা বলছি যে আই ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম, তার থেকে হাফ ফ্রিকোয়েন্সি হয়ে হাফ পাওয়ার হলে আমরা আর ওটাকে অ্যালাউ করবো না, যে ওটা অডিয়েবল বা ভিজিবল এরকমভাবে কনসিডার করবো না। তাহলে আমরা বলতে পারি যে আই ম্যাক্সিমাম যেটা আই ম্যাক্সের বাই √2 যদি করে দেওয়া হয় তাহলে কারেন্টের ভ্যালু গেল খুব কমে গেল, যেটা কিনা আর অডিয়েবল নয় ওটা বা ভিজিবল নয়। তাহলে এই যে জিনিসটা বলছি যে আই ম্যাক্স বাই √2 এটা মানে পাওয়ার হাফ পাওয়ার, তাহলে এইখানে কি বলবো মানে এই কারেন্টটা দুটো ফ্রিকোয়েন্সি, এটা তো অবভিয়াসলি লেস দ্যান আই ম্যাক্স, আর যেটা কিনা এর থেকে এই ওমেগা নটের আগে একবার হয়েছিল, ওমেগা নটের পরে একবার ফ্রিকোয়েন্সিতে হয়েছে, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, যেখানে পিক ভ্যালু অফ কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্টের হাফ কারেন্ট নয় হাফ পাওয়ার, মানে 1/√2 কারেন্ট হয়, পাওয়ারটা হাফ হয়, যেই কারণে এর আগে একবার এর পরে একবার দুটো ফ্রিকোয়েন্সি ডিফাইন করা হয়, যেটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ওমেগা 2। কি বলছি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এটা বলছি ওমেগা নট থেকে কম, কি বললাম লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এটা কি বললাম আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, কেন ওমেগা থেকে বেশি। এই দুটো ফ্রিকোয়েন্সির মাঝে যত গ্যাপ কম হবে না এই জায়গাটায় তত শার্প হয়ে যাবে না, এটা গ্যাপ কম হলে আরও এরকম শার্প হয়ে যেত, সেটা আমরা বলছি যে ওমেগা 2 আর ওমেগা 1 যে গ্যাপ এটাকে ডেল ওমেগা বলি, কোনো কোনো বইতে এইটাকে ডেল ওমেগা বলে, তাহলে পুরোটাকে 2 ডেল ওমেগা বলবে, নো ম্যাটার তুমি তোমার মতো করে বুঝে নেবে। ডেল ওমেগা যদি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বলি, সেটা আমরা কি বলতে পারি না, সেটাকে আমি লিখতে পারি না, সেটাকে ডিফাইন করা হয় ব্যান্ড উইথ, যেটা কি মেজার করে না শার্পনেস, কতটা শার্প সেখান থেকে বোঝা যাবে। তাহলে এখান থেকে বলতে পারি এটা ব্যান্ড উইথ কত বলবো না, ব্যান্ড উইথ হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, বাট তোমাদের ক্যালকুলেশন নেই, শুধু মনে রাখো ব্যান্ড উইথ অফ এ সার্কিট, এটা ম্যাথমেটিক্যাল অনেক ক্যালকুলেশনের পরে আসে, কোনো কোনো বইতে দেওয়া আছে বাট ক্যালকুলেশন কাজে লাগবে না, জাস্ট এটা মনে রাখবে R/L হয়, অনেক ক্যালকুলেশন থেকে পাওয়া যায় এটা R/L। তাহলে ব্যান্ড উইথ
ইকুয়াস টু আর বাই এল। ব্যান্ডউইথ কম হলে কি বলবো, হ্যাঁ ভালো হয়েছে, কম হলে কি বলবো, শার্পলি উঠে গেছে, তাহলে কারোর সঙ্গে মিশে যাওয়ার চান্স থাকবে না, আগের যে ডায়াগ্রামটা এখন মুছলাম যেটা, ক্লিয়ার। তাহলে এই ব্যান্ডউইথ যদি বলা হয় এইটা যত কম হবে তত বেটার, অ্যান্ড এই পিক ভ্যালু যত গ্রেটার হবে তত বেটার। তাহলে আমি শার্প রেজোনেন্স কতটা শার্প বলতে বলবো, ব্যান্ডউইথ কতটা কম সেটাই আমি অলওয়েজ ট্রাই করবো যতটা পসিবল কম করার। এখন আমরা এই কতটা একটা শার্প মানে একটা রেজোনেন্স কতটা শার্প সেটা বোঝানোর জন্য একটা কোয়ালিটি ফ্যাক্টর বলে ফ্যাক্টর ডিফাইন করছি। কি বলছি, সরি মুছে দিলাম, কিউ ফ্যাক্টর বা কেউ বলে মানে এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি অফ রেজোনেন্স মেজার করে, রেজোনেন্সের কোয়ালিটি মেজার করে, কিউ ফ্যাক্টর বলছি, ওকে। আর কিউ ফ্যাক্টরের ডেফিনেশন বলছে যে কোনো একটা কার্ভ যদি আমি প্লট করি, কোনো একটা গ্রাফ যদি আমি দেখাই ভোল্টেজ ভার্সেস কারেন্টের, এই যে গ্রাফটা হলো না, এটা পিক ভ্যালু অফ কারেন্ট ওমেগা নট বললে তো, আর এইটা ব্যান্ডউইথ বললে, যেখানে কারেন্টের ভ্যালু 1/√2 হয়েছে, ওমেগা 1 অ্যান্ড ওমেগা 2, ওমেগা 1 অ্যান্ড ওমেগা 2। কোয়ালিটি ফ্যাক্টর এটা ডিফাইন্ড কোয়ান্টিটি, যেটা বলছে কি কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকুয়ালস টু হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত বলেছো না ওমেগা নট বলেছো, ব্যান্ডউইথ কত বলেছো না ওমেগা 2 মাইনাস ওমেগা 1, দ্যাট ইজ ডেল ওমেগা, ওমেগা নট বাই ডেল ওমেগা। আমি অলরেডি ডিফাইন করে দিয়েছি ওমেগা নট কিভাবে মেজার করতে হয় আর ডেল ওমেগা কিভাবে মেজার করতে হয়, মনে আছে? তাহলে কিউ ফ্যাক্টরের অ্যাকচুয়াল ডেফিনেশন এটা, অল্টারনেটিভ ফর্মে যাচ্ছি। কিউ ইকুয়ালস টু কি লিখতে পারি, আচ্ছা একটা জিনিস বলি, এই যে ব্যান্ডউইথ বেশি বা কম কোনটা প্রেফার করবে? অবভিয়াসলি ব্যান্ডউইথ কম হলে আমি বলবো শার্প, কারোর সঙ্গে ওভারল্যাপ করার চান্স কমে যাবে, তত শার্প রেজোনেন্স বলবো। শার্প রেজোনেন্সের জন্য ব্যান্ডউইথ কম কি করে হতে পারে না, যতটা পসিবল আরটাকে লো করো অ্যান্ড এলটাকে হাই করো, তাহলে আমি বলতে পারি ব্যান্ডউইথ কমবে। সেম লজিকে আমি যদি কোয়ালিটি ফ্যাক্টর আরও অ্যাডভান্স গিয়ে বলছি, আরও ভালো কোয়ালিটি রেজোনেন্স কমপ্লিটলি ডিসক্রাইব করা যায় কি করে, ভালো কোয়ালিটি রেজোনেন্স বলতে গেলে কিউ ইকুয়ালস টু যদি ওমেগা নট বলো, মনে আছে 1/√LC বলছো, আর এক্ষুনি বললাম এটা ক্যালকুলেশন তোমাদের নেই R/L, তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি পুরোটাকে মিলিয়ে লিখতে পারি L/R ইন্টু 1/√LC। ভ্যালু পুট করতে থাকো, ভ্যালু পুট করে দিলে এটা L কেটে যাবে, 1/R√L/C। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর যেটা কমপ্লিটলি একটা রেজোনেন্সের কোয়ালিটি মেজার করছে, সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটর। অবভিয়াসলি তিনটে কম্পোনেন্টের ব্যাপারে বলছি, কিন্তু তিনটে কম্পোনেন্টের ব্যাপারে যদি বলা হয় তাহলে সবচেয়ে ভালো কোয়ালিটি হতে গেলে আমি বলেছি শুরুতেই বলেছিলাম রেজিস্ট্যান্স কম হলে বেটার, ঠিকই আছে, ইন্ডাকট্যান্স বেশি হলে বেটার, ক্যাপাসিট্যান্স কম হলে বেটার। ভালো কোয়ালিটি রেজোনেন্স পেতে গেলে আমরা বলবো কি না, এটাকে বলবো। আচ্ছা, কোয়ালিটি ফ্যাক্টর মেজারমেন্টের আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে বলতে গেলে বেসিক্যালি এটাকেই আমি অল্টারনেটিভলি দেখাবো, তাহলে বুঝে গেছে কোয়ালিটি ফ্যাক্টর কি মেজার করে না, একটা রেজোনেন্স কতটা শার্প বা কতটা সার্কিটটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কত বেস্ট রেসপন্স করে, মানে ওই ফ্রিকোয়েন্সি থেকে এদিক ওদিক একটু হলেই কিন্তু কারেন্টটা হঠাৎ করে সাডেনলি ডিক্রিজ করে যাবে, যেটা কিনা সাউন্ডটা প্রচুর ইন্টেন্সিটি লো হয়ে যাবে। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি, আগে এটা ভ্যালু দেখো যে কিউ ফ্যাক্টরকে তুমি এরকমভাবে লিখেছিলে, কিউ ফ্যাক্টর ইকুয়ালস টু ওমেগা নট বাই ডেল ওমেগা কি লিখেছিলেন R/L, তাহলে এই সময় আমি লিখতে পারি ওমেগা নট ইন্টু এল বাই আর, যদি করে দেওয়া হয় তাহলে এটা XL বাই আর লিখতে পারি, হয়েছে? তাহলে কিউ ফ্যাক্টর আমি বলতে পারি যে XL নট রেজোনেন্সে, স্পেশালি রেজোনেন্সে XL অ্যান্ড রেজিস্ট্যান্স রেশিও, আর এটাকে কেউ চাইলে I0 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অ্যাট রেজোনেন্স, peak value of voltage across the inductor at resonance by voltage across the resistor। আচ্ছা, ভোল্টেজ at resonance কি লিখি, না EMF এর পিক ভ্যালু ইকুয়ালস টু হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টারের পিক ভ্যালু, মনে আছে আশা করি? তাহলে একদম E0 লিখে দিতে পারো। তাহলে কেউ কি ফ্যাক্টরটাকে অল্টারনেটিভলি ডিফাইন করতে পারে এরকম ভাবে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টরের পিক ভ্যালু অ্যাট রেজোনেন্স বাই পুরো টোটাল EMF, আর আমরা জানি অলরেডি যে অ্যাট রেজোনেন্স VL0 ইকুয়ালস টু VC0, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরও তাই। তাহলে কেউ চাইলে এটাকে লিখতে পারে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, কেউ চাইলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটরের পিক ভ্যালু অ্যাট রেজোনেন্স বাই টোটাল EMF এর পিক ভ্যালু। এটাও আরেকটা অল্টারনেটিভ ফর্ম। কটা ফর্ম শিখলাম? এটা অ্যাকচুয়াল ফর্মুলা, LCR দিয়ে তিনটে ভ্যালুর উপর বেস করে, আরেকটা ভোল্টেজ রেজোনেন্সে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের মধ্যে কারোর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অ্যাট রেজোনেন্স বাই টোটাল EMF, এটাকেও কোয়ালিটি ফ্যাক্টর হিসেবে ডিফাইন করা যায়। এই হলে তোমার সিরিজ রেজোনেন্স কমপ্লিট।